দেখুন, গ্রিক পুরাণে হাইড্রা নামে 7 মাথাওয়ালা একটা ভয়াবহ দানবের কথা আছে। হাইড্রার নিঃশ্বাসে বিষ ছিল, আর তার একটা মাথা কাটলে তার জায়গায় আরও 2টো মাথা গজিয়ে উঠত। শেষমেশ তাকে বধ করে হারকিউলিস। পাকিস্তান আর তার মদতে চলা সন্ত্রাসবাদও অনেকটা ওই দানব হাইড্রা বা আমাদের পুরাণে রক্তবীজের মতো। তার প্রত্যেকটা মাথা খুঁজে বের করে শেষ করাটা জরুরি। আর তারই লক্ষ্যে আজ অপারেশন সিঁদুরের মধ্যেই কাশ্মীরে শুরু হয়েছে অপারেশন কেল্লার। ইতিমধ্যেই তিনজন কুখ্যাত লস্কর জঙ্গিকে নিকেশ করেছে ভারতীয় সেনা। আর পাঞ্জাবের আদমপুর বিমান ঘাঁটিতে গিয়ে পাকিস্তানকে আরও একবার সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমি শুরুতেই দেখাবো অপারেশন সিঁদুরের মাঝে এবার কাশ্মীরে জঙ্গি দমন অভিযানে বড় সাফল্য পেল ভারতীয় সেনাবাহিনী। দেখুন, সন্ত্রাসবাদের কোমর ভাঙতে অপারেশন সিঁদুরের মধ্যেই কাশ্মীরের সেনা অভিযানে খতম হল লস্কর-ই তৈবা ও তার শাখা সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের 3 জঙ্গি। উদ্ধার হলো প্রচুর অস্ত্র। পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ বিরতিতে রাজি হলেও লড়াই শেষ হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। भारत माता की, भारत माता की, भारत माता की। हम घर में घुसकर मारेंगे और बचने का एक मौका तक नहीं देंगे। এই প্রেক্ষাপটেই দক্ষিণ কাশ্মীরে এবার অপারেশন কেল্লার চালালো নিরাপত্তা বাহিনী। আর দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে এই অপারেশন কেল্লারেই লস্কর ও তার শাখা সংগঠনের 3 জঙ্গিকে নিকেশ করল ভারতীয় সেনা। আমরা ঠিক এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটি দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান এবং বদগাম, এই দুটির যে একেবারে সীমান্তবর্তী জঙ্গল এরিয়া রয়েছে যেটাকে কেল্লার ফরেস্ট বলে, ঠিক যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি সামনে যে জঙ্গল এরিয়া দেখা যাচ্ছে পাইন ফরেস্ট, সেখানেই কিন্তু রাষ্ট্রীয় রাইফেলসের কাছে নির্দিষ্ট টিপ আসে যে সেখানে বেশ কয়েকদিন ধরে কিন্তু সন্দেহজনক কয়েকজন ব্যক্তির একটি গতিবিধি তারা নজরে পড়ে স্থানীয় বাসিন্দাদের। সেখান থেকে টিপ পায় রাষ্ট্রীয় রাইফেলস এবং আজকে ভোর 7টা থেকে 9টা পর্যন্ত চলে অপারেশন কেল্লার। পাইন গাছে ঘেরা ঘন সবুজ কেল্লারের জঙ্গল। মঙ্গলবার কাক ভরে জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু হয়। গোটা জঙ্গল ঘিরে ফেলে সিআরপিএফ। এর মধ্যেই নির্জনতা ভেদ করে কান ফাটানো গুলির আওয়াজ। গুলি ছুটতে শুরু করে জঙ্গিরা, তারপরই একেবারে অল আউট অ্যাকশনে নামে ভারতীয় সেনা। শেষ করা হয় লস্কর-ই তৈবার 3 জঙ্গিকে। সোপিয়ানের বাসিন্দা নিহত শাহিদ আহমেদ কুট্টে আদনান সফিদার অপারেশনাল কমান্ডার ছিল। নিহত লস্কর জঙ্গি এহসানুল হক শেখ পুলওয়ামার বাসিন্দা। TRF is one organization which is a front of the Lashkar-e-Taiba. We have been pursuing listing of TRF in the United Nations by the United Nations Security Council by the Sanctions Committee. সূত্রের খবর, নিহত জঙ্গিদের থেকে AK-47, 10টি ম্যাগাজিন, 3টি হ্যান্ড গ্রেনেড, 2টি স্যাটেলাইট ফোন, 3টি বুলেট প্রুফ জ্যাকেট ও একাধিক গ্যাজেট উদ্ধার করা হয়েছে। গোটা যে এরিয়া সেটাকে ইতিমধ্যে কিন্তু ঘিরে রাখা হয়েছে সিআরপিএফ এর মাধ্যমে। আমরা দূর থেকে দেখতে পাচ্ছি যেটা যে কেলার জঙ্গলের বিভিন্ন জায়গাতে একেবারে পয়েন্ট করে সেই সমস্ত এরিয়াতে সার্চ অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। আমরা দূর থেকে দেখতে পাচ্ছি যে একেবারে তাক করে তারা রয়েছেন জঙ্গলের দিকে। সোপিয়ান জুড়ে শুরু সার্চ অপারেশন আরও তীব্র করেছে সেনাবাহিনী। সুকান্ত মুখোপাধ্যায়, সন্দীপ সরকার ও বিজেন্দ্র সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আজ সোপিয়ানে সেনার এই বড় সড় সাফল্য বুঝিয়ে দিচ্ছে যে উপত্যকা থেকে সন্ত্রাসের জঞ্জাল সাফাই অভিযান কিন্তু চলছে, লড়াই বন্ধ হয়নি। সীমান্তের ওপারে জবাব দেওয়ার পাশাপাশি এপারেও লুকিয়ে থাকা জঙ্গিদের শেকড় থেকে উপড়ে ফেলাটা অত্যন্ত জরুরি। আজ সবুজ পাইন বনে ঘেরা ওই সোপিয়ানের জঙ্গলে সেটাই করে দেখিয়েছে আমাদের সেনাবাহিনী। যে 3 জন জঙ্গিকে খতম করা হয়েছে তাদের প্রত্যেকে লস্কর-এ তৈবার সদস্য। এদের মধ্যে 2 জন আবার সেই TRF এর কমান্ডার যারা 22শে এপ্রিল পেহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের রক্তে ভিজিয়ে দিয়েছিল। সোপিয়ানেই রয়েছে আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। আমি শুরুতেই তার কাছে চলে যাব। সুকান্ত, আমি একেবারে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স জানতে চাইবো যে সোপিয়ানের এই কেল্লার এলাকায় পৌঁছে তুমি কি দেখলে, কতক্ষণ ধরে এই অভিযান চললো?
দেখো বলে রাখি যে ঠিক আজকে এক সপ্তাহ পেরোলো, ঠিক 7 তারিখ গভীর রাতে আমরা জানি যে পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের মাটিতে থাকা জঙ্গি ঘাঁটিকে গুড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা এবং সেই অপারেশন সিঁদুর। ঠিক তার এক সপ্তাহের মাঝে কিন্তু আজকে একেবারে ভোর 7টা থেকে 9টা পর্যন্ত শার্প অপারেশন করলো রাষ্ট্রীয় রাইফেলস এবং যৌথভাবে তারা কিন্তু সাহায্য নিয়েছিল জম্মু কাশ্মীর পুলিশের একেবারে এসওজি বা স্পেশাল অপারেশন গ্রুপকে। স্পষ্ট একেবারে টিপ ছিল রাষ্ট্রীয় রাইফেলসের কাছে যে এই যে শোপিয়ান এবং বদগামের ঠিক মাঝখানে যে সীমান্তবর্তী এলাকা যেটাকে বলে কেল্লার জঙ্গল, অত্যন্ত ঘন জঙ্গল, ডেন্স ফরেস্ট, সেখানে গত 48 ঘন্টাতে কিন্তু বেশ কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে ঘুরে ফিরতে তাদের দেখা গেছে। তাদের গতিবিধি কিন্তু অত্যন্ত সন্দেহজনক। ঠিক এই টিপ অফ পাওয়ার পরে নজরদারি শুরু হয়, সার্ভেলেন্স শুরু হয় এবং আজকে একেবারে মোক্ষম সময় আঘাত রাষ্ট্রীয় রাইফেলস জম্মু কাশ্মীর পুলিশের এসওজি বা স্পেশাল অপারেশন গ্রুপের সাথে যৌথভাবে তারা কিন্তু এই জঙ্গলে তারা অভিযান চালায় এবং 7টা থেকে 9টা একদম এই শার্প অপারেশন এবং 3 জন জঙ্গিকে কিন্তু নিকেশ করা হয়, যার মধ্যে রয়েছে শাহিদ কুট্টে, তিনি লস্করি তৈবার অন্যতম কমান্ডার, তার 2 জন সহযোগী আদনান সাফি এবং আরও একজন হচ্ছে আমির বাশির। এই আমির বাশির সম্পর্কে যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে ওভারগ্রাউন্ড ওয়ার্কার, অর্থাৎ সেই ওভারগ্রাউন্ড ওয়ার্কারের কিন্তু আরও একবার তোমাকে বলে রাখি যে পেহেলগাম কাণ্ডে যে আসিফ ফৌজি সহ বাকি সহযোগীদের বা জঙ্গিদেরকে সাহায্য করেছিল পেহেলগামের এনআইএ তদন্তেও এ কিন্তু ওভারগ্রাউন্ড ওয়ার্কারদের নাম উঠে আসে। ফলত স্বাভাবিকভাবে প্রশ্ন হচ্ছে যে দুটো ঘটনার ক্ষেত্রে কি কোনো মিল রয়েছে? আপাতভাবে গোটা বিষয়টি ইনভেস্টিগেশন বা তদন্ত করছে সেনা। আজকে এই যে 3 জন তারা লস্করি তৈবার একেবারে কমান্ডার ছিল 2023 থেকে 2024 পর্যন্ত এই শোপিয়ানে একাধিক মার্ডার কেসে বা খুনের ঘটনার ক্ষেত্রে কিন্তু এদের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যোগসূত্র রয়েছে। ফলত এই 3 জনের কাছ থেকে যে সমস্ত নথিপত্র পাওয়া গেছে, যে সমস্ত আর্মস উদ্ধার হয়েছে, জানার চেষ্টা হচ্ছে যে দক্ষিণ কাশ্মীরের কোথায় কোথায় এদের ডেরা ছিল বা এদের যারা সহযোগী তারা কোথায় কোথায় ছিল। আজকে সকাল 7টা থেকে 9টা পর্যন্ত এই শার্প অপারেশন পরে গোটা এলাকাকে কার্যত স্যানিটাইজের প্রক্রিয়া করা হয়, অর্থাৎ কোথাও এদের সঙ্গী সাথীরা লুকিয়ে রয়েছে কিনা তা দেখা হয়। তোমাকে পাশাপাশি মনে করিয়ে দেবো যে এই দক্ষিণ কাশ্মীর অত্যন্ত কুখ্যাত কিন্তু ওভারগ্রাউন্ড ওয়ার্কারদের লুকিয়ে রাখার ক্ষেত্রে বা এই যে সন্ত্রাসবাদীরা পেহেলগাম হামলাতে একেবারে হামলা চালিয়েছিল আসিফ ফৌজি সহ বাকিরা, এরা কিন্তু প্রত্যেকে হামলার প্রায় 1 মাস আগে তারা কিন্তু এই দক্ষিণ কাশ্মীরের একাধিক জায়গাতে লুকিয়েছিল, কোকরনাগ, অন্যদিকে অনন্তনাগ, অবন্তিপুরা এবং অবশ্যই এই কেলার জঙ্গলে। ফলত এক এক করে যেমন এনআইএর ক্ষেত্রে তারা তদন্ত করছে পেহেলগাম ঘটনার তদন্ত, তার পাশাপাশি কিন্তু আজকে এই লস্করি তৈবার যে 3 জনকে নিকেশ করা হলো তারা ইতিপূর্বে আর কোন কোন সন্ত্রাসবাদী কাজকর্মের সাথে যুক্ত ছিল সেটা কিন্তু দেখা হচ্ছে। এবং স্বাভাবিকভাবে বলে রাখি যে আজকে 3 জন জঙ্গিকে নিকেশ করা এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সাফল্য বলা যেতে পারে রাষ্ট্রীয় রাইফেলস এবং অবশ্যই জম্মু কাশ্মীর পুলিশের এসওজি বা স্পেশাল অপারেশন গ্রুপের। একদম সুকান্ত, কোনো সন্দেহ নেই। অনেক ধন্যবাদ তোমায়। আমি এইখান থেকে যেটা আপনাদের বলছিলাম যে 3 জনই লস্করে তৈবা এবং তাদের মধ্যে 2 জন টিআরএফ এর কমান্ডার এবং প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধারের কথা সুকান্ত বলছিল। আমার পরের প্রতিবেদনে দ্রুত দেখে নেব কি কি পাওয়া গেল। সেনা ঘাঁটি থেকে বায়ুসেনা ঘাঁটিতে প্রবল আঘাত। ইসলামাবাদ, করাচি থেকে লাহোর প্রবল প্রত্যাঘাতে পাকিস্তানের মনোবল ভেঙে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। এই আবহেই মঙ্গলবার দক্ষিণ কাশ্মীরের শোপিয়ানে অপারেশন কেল্লারে লস্করি তৈবা 3 জঙ্গিকে নিকেশ করল ভারতীয় সেনা। গোটা যে এরিয়া সেটাকে ইতিমধ্যে কিন্তু ঘিরে রাখা হয়েছে সিআরপিএফ এর মাধ্যমে। আমরা দূর থেকে দেখতে পাচ্ছি যে একেবারে তাক করে তারা রয়েছেন জঙ্গলের দিকে। এখান থেকে ঠিক 4 থেকে 5 কিলোমিটার দূরে সেখানেই কিন্তু এনকাউন্টার করে 3 লস্করি তৈবার জঙ্গিকে সেখানেই হত্যা করা হয়। গত 48 ঘন্টার মধ্যে এই অঞ্চলে কিন্তু সন্দেহজনক গতিবিধি দেখতে পান স্থানীয় বাসিন্দারা এবং সেখান থেকেই পুরো ইনফরমেশন পরবর্তীকালে যায় রাষ্ট্রীয় রাইফেলসের কাছে এবং 3 জনকে ইতিমধ্যে এনকাউন্টার করা হয়েছে এবং তারা একাধিক সন্ত্রাসবাদী কাজকর্মের সাথে কিন্তু যুক্ত থাকার একটা অভিযোগ আসছে। এর পাশাপাশি এই জঙ্গল এরিয়াতে আরও কেউ লুকিয়ে রয়েছে কিনা বা আত্মগোপন করে রয়েছে কিনা দক্ষিণ কাশ্মীরের এই জঙ্গল ঘেরা উপত্যকাতে তা কিন্তু এই মুহূর্তে সার্চ করছে সেনাবাহিনী। সূত্রের খবর, নিহত জঙ্গি শাহিদ আহমেদ কুট্টে সোপিয়ানের হীরাপুরা এলাকার বাসিন্দা। 2023 সালের 8ই মার্চ লস্করি তৈবাতে যোগ দেয়। 2024 সালের 8ই এপ্রিল জার্মান পর্যটক খুনে জড়িত ছিল সে। এক পঞ্চায়েত প্রধানকে গুলি করার ঘটনাতেও যুক্ত ছিল শাহিদ আহমেদ কুট্টে। পেহেলগাঁওয়ে জঙ্গি হানার পর গত 26শে এপ্রিল শোপিয়ানে গুঁড়িয়ে দেওয়া হয় এই শাহিদ আহমেদ কুট্টের বাড়ি। নিহত আরেক জঙ্গি আদনান শফিদারের বাড়িও সেদিন বিস্ফোরণে ভেঙে পড়ে। নিহত আদনান কাশ্মীরের ওয়ান্দুদা মেলহোরার বাসিন্দা ছিল। 2024 সালে লস্করি তৈবা যোগ দেয় সে। সেই বছরই ভিন রাজ্য থেকে আসা শ্রমিকদের খুনের অভিযোগ ওঠে আদনানের বিরুদ্ধে। অপারেশন কেল্লারে নিকেশ 3য় লস্কর জঙ্গি আহসানুল হক শেখ পুলওয়ামার বাসিন্দা। 26শে এপ্রিলের পুলওয়ামার মুরানে এই লস্কর জঙ্গি আহসানুল হকের বাড়িও ধূলিসাৎ হয়ে যায়। ওরা যদি এখানে লোকাল সাপোর্ট না পায় ওরা কি করে চালাবে?
লোকাল সাপোর্ট হচ্ছে গিয়ে স্থানীয় লোকেদের সাপোর্ট, দ্য ক্রুশিয়াল ফ্যাক্টর, ভেরি ভেরি ক্রুশিয়াল ফ্যাক্টর। কাশ্মীরের লোক না থাকলে ওরা এতদিন ধরে লুকিয়ে কোথায় ছিল? আর ইন্টেলিজেন্স গ্যাদারিং স্টার্ট ফ্রম তোমার যে রোজ তোমার পাড়ায় যে পুলিশের লোক হেঁটে যায়, এখানে তো হাঁটে না, এখানে কেউ তাদের দেখাই যায় না। মঙ্গলবার এনকাউন্টারের পর সার্চ অপারেশন আরো জোরালো করে নিরাপত্তা বাহিনী। এই মুহূর্তে গোটা যে এলাকা রয়েছে সেই এলাকাতে কিন্তু এই মুহূর্তে স্যানিটাইজের যে প্রসেস সেটা চালানো হচ্ছে। তো অর্থাৎ কোথাও লস্করি তৈবার অন্যান্য কোনো সদস্য বা জঙ্গি কেউ লুকিয়ে রয়েছে কিনা সেটা আপাতত কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। পুরো যে এলাকা সেই এলাকাকে কর্ডন করা হয়েছে। ঠিক যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে বদগামের একটি ট্যুরিস্ট প্লেস রয়েছে, সেটাকেও আজকে এই ঘটনার জেরে পুরোপুরি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে আরও 4-5 কিলোমিটার দূরে এই মুহূর্তে কিন্তু সার্চ অপারেশন করছে রাষ্ট্রীয় রাইফেলস। পেহেলগাঁও হামলার পর 22 দিন কেটে গেছে, এখনো হামলাকারী জঙ্গিদের তন্ন তন্ন করে খুঁজে চলেছে নিরাপত্তা বাহিনী। এই পরিস্থিতিতে জঙ্গিদের ধরতে দক্ষিণ কাশ্মীরের বিভিন্ন এলাকায় এই পোস্টার লাগালো জম্মু কাশ্মীর পুলিশ। 3 জঙ্গির ছবিতে পোস্টারে লেখা, খোঁজ দিতে পারলে পুরস্কার মিলবে 20 লক্ষ টাকা। বিজেন্দ্র সিংহ, সন্দীপ সরকার ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, সীমান্তের ওপারে পাকিস্তানে জঙ্গিরা আছে এবং স্পষ্ট মদত পাকিস্তানের আছে, একেবারে পরিষ্কার, এবং পাকিস্তান ইদানিং এটা লুকোচ্ছেও না। কিন্তু আমার কথা হলো যে আজকে রাষ্ট্রীয় রাইফেলসের এই কয়েক ঘন্টার অপারেশন একেবারে চোখে আঙুল দিয়ে দুটো জিনিস দেখিয়ে দিল। এক, পাকিস্তান আছে পাকিস্তানেই, এবং 2 হচ্ছে যে পাকিস্তান জঙ্গিস্তান হয়েই আছে। আমার প্রথম বক্তা ব্রিগেডিয়ার দেবাশিস দাসের কাছে আমার প্রশ্ন থাকবে যে তাহলে এই যুদ্ধটা, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ, জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধটা কতটা দীর্ঘমেয়াদী হবে, এবং এটা কি এইভাবেই একেবারে 24/7 ভারতকে চালিয়ে যেতে হবে? আপনার প্রশ্নের জবাবে কতগুলো কথা বলবো, মাঝখানে জবাবটাও এসে যাবে। প্রথম কথা, আজকে গতকাল রাতের আমাদের প্রধানমন্ত্রীর যে স্পিচ ছিল, তারপরে আজকে সকালবেলায় আদমপুর এয়ারফোর্স বেস থেকে উনি একটি স্পিচ দিয়েছেন। আমি কতগুলো জিনিস হাইলাইট করব, কারণ ওনার লেভেলে বডি ল্যাঙ্গুয়েজ খুব ম্যাটার করে, আর আমরা এগুলো অবজার্ভ করি। এবার আপনি যদি দেখেন, উনি যখন কথা বলছেন, পেছনে দাঁড়িয়ে ছিল S-400 মিসাইল সিস্টেম আর MiG-29, দুটোই রাশিয়ান ইকুইপমেন্ট। কোথাও একটা আমেরিকাকে কিছু বলা হলো আর কি, তারা ব্যবসা করবে না বলছিল, জানি না। দ্বিতীয় কথা, উনি এই সকালের স্পিচে ওনার অডিয়েন্স ছিল, আপাত দৃষ্টিতে মনে হচ্ছিল এয়ারফোর্সের কিছু এয়ারম্যান, কিছু অফিসার্স যারা আদমপুর বেসের মানুষ, কিন্তু উনি অ্যাড্রেস করছিলেন সারা পৃথিবীকে, পাকিস্তানকে তো বটে। তৃতীয় কথা, উনি পাকিস্তানের যে ক্লেম ছিল সেই ক্লেমটা যে পাকিস্তান দাবি করেছিল যে আদমপুর এয়ারফোর্স বেস নাকি তারা উড়িয়ে দিয়েছে, একদম উনি ওখানে হারকিউলিস CJ-130-তে ল্যান্ড করে দেখিয়ে দিয়েছেন, যে রানওয়েটা দেখাচ্ছিল ওরা, একদম যে উড়িয়ে দিয়েছে ওই বেসটা যেখানে আমি দাঁড়িয়ে আছি। মোরাল দেখিয়ে দিয়েছেন সেখানকার মানুষদের, S-400ও দেখিয়ে দিয়েছেন। এবং আমাদের যে স্যাটেলাইট পিকচার্স সারা পৃথিবীতে এখন ঘুরছে, প্রতিটা এয়ারফিল্ড যেগুলো ধ্বংস করেছে, সেইগুলো নিয়ে উনি কথার মধ্যে এটা বোঝাতে চেয়েছেন একদম পরিষ্কারভাবে যে এই মার খেয়ে ওরা উঠতে না পেরে আমাদেরকে ফোন করেছে। একদম পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে ওরা আমাদেরকে ফোন করেছে। পরবর্তী একটা মিটিং হয় বিকালে, আপনি বললেন ওটা পরে বলবো, সেখানে আবার ওরা টাইম অ্যান্ড ডেটও দিয়ে দিচ্ছে যে কখন করেছিল। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, উনি আজকে যখন ভারতীয় সেনাবাহিনীকে থ্যাংক ইউ বলছিলেন, ভারতবাসীর নাগরিকদের থ্যাংক ইউ বলেছিলেন, যেটা সাধারণত প্রাইম মিনিস্টাররা বলে না, সেটা বলেছেন যে এজেন্সিদের সবাইকে ধন্যবাদ দিই। এখানে কি হয় জানেন, যেটা আমরা মনে করি যে যখন আমাদের যুদ্ধ রব, তখন তো পাকিস্তানের যারা মাদ্রাসাতে ট্রেনিং ক্যাম্পে লোক ছিল তাদেরকে সরিয়ে দিয়েছিল ওরা, কিন্তু ওরা এক্স্যাক্ট কোথায় আছে এখন, কোন জায়গায় আছে, কোন বিল্ডিংটাতে আছে, সেইটার জন্য তো একটা খবর দরকার, সেই খবরটা এরা দিয়েছিল। মিসাইলগুলোর জন্য ছাদটা ফুটো করে ওখানেই ঢুকেছিল আর কি। আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন, গতকাল উনি বুদ্ধ পূর্ণিমা বুদ্ধ বলেছেন, আজকে উনি বলেছেন গুরু গোবিন্দ সিংয়ের নাম, এবং এটাও বলেছেন শান্তি আসবে শক্তির হাত ধরে। আমরা মানবতাবাদী, আমরা সমৃদ্ধ চাই, শান্তি চাই, কিন্তু শান্তির জন্য শক্তির ব্যবহার যদি করতে হয় আমরা করব। গত 4 দিন ধরে আমরা তাই করেছি।
খুব স্ট্রংলি দুদিন পর পর উনি নিউক্লিয়ার কথাটা ব্যবহার করেছেন। এত ঘন ঘন উনি ব্যবহার করেন না। বলেছেন যে নিউক্লিয়ার ব্ল্যাকমেল আমরা আর হব না, পিরিয়ড, হব না। তার মানে কি, পাকিস্তানের কাছে কি ছিল আমরা টেররিস্ট ব্লাস্ট করব, চেষ্টা করব কোনো প্রমাণ না রাখতে, ইন্ডিয়া কষ্ট পাবে, নাস্তানাবুদ হবে, আমরা হাসবো পিছনে দাঁড়িয়ে, এবং যদি ইন্ডিয়া আমাদের উপর খেপে গিয়ে অ্যাটাক করে তাহলে আমরা নিউক্লিয়ার ভয় দেখাবো। সেইখানে কি হয়েছে যে পুরোটা তো জানিও না, বাট নানান রকম ঘটনা ঘটছে যেটাতে মনে হচ্ছে এমন কিছু একটা ঘটেছে যাতে তাদের দেশ ঘেটে গেছে। একটা আপনাকে এক্সাম্পল দিই, যে 10টা এয়ারপোর্টের ওরা আমাদের, এখন তো ভিডিও বেরিয়ে গেছে, বাট ওরা আমাদের যে স্যাটেলাইট পিকচার দিচ্ছিল ডিজিএমও ব্রিফিংয়ে, একদম সেটা আমাদের ইন্ডিয়ান কন্টেস্টে যদি দেখেন না সুমন, এটা হচ্ছে ধরুন শ্রীনগরে একটা পড়লো, অমৃতসরে একটা পড়লো, দিল্লিতে একটা পড়লো, বেঙ্গালুরু একটা পড়লো, ইন্দোরে একটা পড়লো, লখনৌতে একটা পড়লো, কেরালায় একটা পড়লো, এইভাবে ওদের করেছে। এইটা যদি আমাদের দেশে আমরা কি করব ভাবুন। ওরা তো মানে আমাদের কি ছিল যে আমরা প্রথমে যখন দেখলাম আমরা টেররিস্ট ক্যাম্প মেরেছে ভারতবর্ষ, হ্যাঁ, বলেছে পাকিস্তান যদি চায় আগে বাড়ুক, নাহলে এখানেই দেবাশিসদা যখন বলছেন এক্স্যাক্টলি যেটা বলছেন, একটু জুম করলে আপনারা দেখতে পাবেন যে কালকে এটা হচ্ছে আমাদের তরফে যে ব্রিফিং হয়েছিল ডিজিএমওর, তাতেই আমি পরবর্তীকালে এই ম্যাপটা অন্য প্রসঙ্গেও দেখাবো। সেটা হচ্ছে কোথায় কোথায় এয়ার অ্যাটাক, একেবারে পরিষ্কার, টার্গেটেড এয়ার স্ট্রাইকস কন্ডাক্টেড অ্যাক্রস লেন্থ অ্যান্ড ব্রেথ অফ পাকিস্তান বলে, তার ভেতরে করাচি, অনেকে সংশয় প্রকাশ করছিলেন, 11টা স্পট করে ভারতবর্ষের তরফে দেখিয়ে দেওয়া হয়েছে, ইসলামাবাদ, লাহোর, করাচি, সর্বত্র। দেবাশিসদা স্পষ্টত এই কথাটাই বলছেন। এবং উনি আরেকটাও আজকে বলেছেন সকালবেলা যে ভারতের এরা আমাদের পাকিস্তান প্রস্তুতি নিয়েছিল আমাদের সীমাতে আঘাত করবার, আমরা আঘাত করেছি ওদের সিনাতে, মানে ওদের বুকের একদম, এটা বলেছেন। এবং বলেছেন সেই সব জায়গায় আঘাত এনেছি যেসব নিয়ে ওদের খুব গর্ব ছিল, এখানে ওই ইসলামাবাদের রাওয়ালপিন্ডির এয়ারফিল্ডটা। আরেকটা যেটা শুনতে পাচ্ছি যে আমাদের আমেরিকার যে প্লেনগুলো ওরা ব্যবহার করে, সেগুলো আগেরবার ওই টেররিজমে যে ব্যবহার করেছিল সেই জন্য ওরা একটু রেগে গিয়েছিল, এবং সেখান থেকে জ্যাকোবাবাদে নাকি এগুলো ছিল। এবং যখন জ্যাকোবাবাদ স্ট্রাইক হয় তার আগে অবধি আমেরিকা বলেছিল ইন্ডিয়া পাকিস্তানে আমাদের উই গট নাথিং টু ডু, আমাদের কোনো করণীয় নেই। কিন্তু তারপরে ওরা ভীষণভাবে ওদের উপর প্রেশার দেয় যে এটা কি হচ্ছে। আজকে একটা অদ্ভুত কথা বলেছেন, রাতে সূর্য দেখিয়ে ছেড়েছি, ভারত মাতা কি জয়। এটা কি কনটেক্সটে বলছেন? কেউ বলছেন নিউক্লিয়ারের জন্য বলছেন, কেউ কিছু বলছে, আমি জানি না। বাট এই এতগুলো যদি জিনিস দেখেন, সেখানে পাকিস্তানের নিউক্লিয়ার ব্লাফ কল আউট করা, পাকিস্তানের এই ক্লেমগুলো এখন বিদেশি মিডিয়াতে যারা এয়ারফোর্সে স্টাডি করে ইন্টারন্যাশনালি, তারা ইন্ডিয়ান এয়ারফোর্সকে এই ব্যাপারে খুব বড় সাধুবাদ দিচ্ছে যে এরকম। আমি কালকে আপনাদের রাতে প্রোগ্রামে বলেছিলাম যে একদিন এর নিয়ে বই লেখা হবে, কেস স্টাডি হবে। আজকে প্রধানমন্ত্রী বলেছেন তোমাদের এই এয়ার অপারেশন এই দশকের পর দশক ভারতবর্ষ এবং পৃথিবী মনে রাখবে। একদম, এই কোনো সন্দেহ নেই এই বাক্যটা নিয়ে। আমি এইখান থেকে একেবারে পরিষ্কার আমার মনে পড়ে যাচ্ছিল কালকে একে ভারতী এয়ার মার্শাল তিনি যখন বলছিলেন তুলসীদাস কোট করে যে ভয় বিনা ভক্তি হয় না। আমি বলছি এই জায়গা থেকে আজকে ঠিক যেখানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী দুটো ছবি শুরুতেই দেখা গেল, একটা হচ্ছে প্রধানমন্ত্রীর পেছনে MiG-29 যুদ্ধবিমান, আর একটা হচ্ছে গোটা অপারেশন সিঁদুরে একেবারে শো স্টপার যেটা S-400, সেইটার পেছনে দাঁড় করিয়ে প্রধানমন্ত্রী ছবি তুললেন। কেন? আমি বলছি ঠিক যেভাবে বডি ল্যাঙ্গুয়েজ এবং প্রত্যেকটা ছবি দেবাশিসদা স্টাডি করছিলেন, পরিষ্কার বলে নেওয়া দরকার যে আজকে সকাল অবধি পাকিস্তান মিডিয়ার একটা অংশ দেখিয়ে চলেছে যে কিভাবে তারা নাকি এই এয়ারবেসটাকে ধ্বংস করে দিয়েছিল, এই আদমপুর এয়ারবেস কিভাবে ধ্বংস হয়েছিল। আমি বলছি একেবারে ওইখানে দাঁড়িয়ে ওই ছবি এবং ওই ফুটেজগুলো দিয়ে আজকে স্পষ্ট পাকিস্তানকে এবং আন্তর্জাতিক পশ্চিমী সংবাদ মাধ্যমের সামনে স্পষ্ট বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেখুন। भारत माता की भारत माता की भारत माता की। जिस पाकिस्तानी सेना के भरोसे ये आतंकी बैठे थे, भारत की सेना, भारत की एयरफोर्स और भारत की नेवी ने उस पाकिस्तानी सेना को भी धूल चटा दी। কখনো ফাইটার জেট, কখনো ড্রোনের হানা,
ভারতের অপারেশন সিঁদুরে কুপকাত পাকিস্তান। এই প্রেক্ষাপটেই জলন্ধরের আদমপুর এয়ারবেসে বায়ুসেনার অফিসার ও জওয়ানদের সঙ্গে মিলিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এসবের মধ্যে মোদীর পিছনে নজর কাড়ল এই দুটি ছবি। একটি অপারেশন সিঁদুরের শোস্টপার S-400, আরেকটি MiG-29, যা ধ্বংস করার দাবি পাকিস্তান করেছিল। তার সামনে দাঁড়িয়েই পাকিস্তানকে ফের কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী। भारत ने अब 3 सूत्र तय कर दिए हैं। पहला, भारत पर आतंकी हमला हुआ, हम अपने तरीके से, अपनी शर्तों पर, अपने समय पर जवाब देंगे। दूसरा, कोई भी न्यूक्लियर ब्लैकमेल भारत नहीं सहेगा। तीसरा, हम आतंक की सरपरस्त सरकार और आतंक के आकाओं को अलग अलग नहीं देखेंगे। প্রধানমন্ত্রী বায়ুসেনা যোদ্ধাদের সঙ্গে কথা বললেন, খোঁজগল্প করলেন, তাদের মনোবল বাড়ালেন, প্রশংসা করলেন, আর সেই সঙ্গে পাঞ্জাবে দাঁড়িয়ে অদূর পাকিস্তানকে আরো হুঁশিয়ারিও দিলেন। आतंक के विरुद्ध भारत की लक्ष्मण रेखा अब एकदम स्पष्ट है। अब फिर कोई टेरर अटैक हुआ तो भारत जवाब देगा, पक्का जवाब देगा। ये हमने सर्जिकल स्ट्राइक के समय देखा है, एयर स्ट्राइक के समय देखा है, और अब तो ऑपरेशन सिंदूर भारत का न्यू नॉर्मल है। বিধ্বস্ত পাকিস্তানকে অপারেশন সিঁদুর থেকে শিক্ষা নেবে নাকি ফের কোনো দুঃসাহস দেখাবে? এবিপি আনন্দ। দেখুন, পাকিস্তান আজও প্রচার করছে যে আদমপুর আক্রান্ত, আদমপুর ধ্বংস হয়েছে, আদমপুরে MiG-29 বিমান ধ্বংস হয়েছে, S-400 ধ্বংস হয়েছে। আজকে সেই এয়ারবেসে পেছনে ওই MiG-29 এবং S-400 দাঁড় করিয়ে প্রধানমন্ত্রী বললেন যে লক্ষণরেখা টেনে দিয়েছি, হামলা হলে আবার ঘরে ঢুকে মারব। এইখান থেকে আমি ব্রিগেডিয়ার প্রণব ঘোষের কাছে আসব। ব্রিগেডিয়ার ঘোষের কাছে আমার পরিষ্কার প্রশ্ন থাকবে যে পাকিস্তান কি এবার অন্তত বুঝতে পারছে যে জঙ্গিদের জন্য আর পিওকে শুধু নয়, পাকিস্তানের মাটিও নিরাপদ নয়? আপনাদের সবাই নিশ্চয়ই মনে পড়ছে সেই বিভীষিকাময় 22শে এপ্রিল, যেদিন 140 কোটির দেশ সন্ধ্যেবেলায় কেঁদে উঠেছিল 26 জন নিরীহ সহ নাগরিকের মৃত্যুতে। 15 দিন কেটে গেল, আপনারা ভীষণ অসহিষ্ণু হলেন, ভাবলেন যে কি হচ্ছে, আমরা কেন এর প্রত্যাঘাত করছি না। এবার আসুন 7ই মেতে। সেদিন যখন আপনারা ঘুম থেকে উঠলেন তখন দেখলেন যে জঙ্গিদের 9টা ঠিকানা, তার মধ্যে কিছু ইউনিভার্সিটিও আছে, সেগুলো শেষ। 24টা, জাস্ট 24টা মিসাইল অ্যাটাকের উপরে। এর থেকে শুরু হলো একটা নতুন অধ্যায়, এবং সেই অধ্যায় এমন একটা সুন্দর অধ্যায়, এমন একটা সুন্দর চ্যাপ্টার খুলল, যেটা এক পূর্বতন সৈনিক হিসেবে আমার সব জামাগুলো ছোট হয়ে যাচ্ছে। প্রথমে আমার মনে হলো যে ফার্স্ট জিনিস যেটা আমার মনে হলো অন দ্য লাইট অফ ভেন, একটা ভীষণ প্রিয় গান আমাদের কলেজ জীবনে, ক্যাচ মি ইফ ইউ ক্যান, কেশিয়াস ক্লে, মোহাম্মদ আলীর সম্বন্ধে লেখা। এবং সেখানে গানটার মেন থিম হচ্ছে ফ্লোট লাইক এ বাটারফ্লাই অ্যান্ড স্টিং লাইক এ বি। একদম ওইটাই বোধহয় আমাদের পুরো
যে অপারেশন প্ল্যানিংটার একটা মূল মন্ত্র ছিল। আমরা ওদের টেরর অ্যাটাকে টেররিস্টদের সমস্ত যে ঘাঁটিগুলো ছিল সেগুলো চূর্ণ করার পরে we achieved two things. One, we could entice them, we could invite them, come to us and we'll see you here. That's one aim, fully achieved. কারণ ওরা তখন ন্যাচারালি টেররিস্ট, ওদের দেশের টেররিস্ট তো ওরা সবাই, কাজে সেই টেররিস্টদের বড় ভাইদের মারা হয়েছে আর ছোট ভাইরা বসে থাকবে এমন তো হতে পারে না। তাহলে তো ওই বড় ভাইরা ছোট ভাইদের ঘর থেকে বার করে দেবে, তারাই তো নিজেই এসে বসবে ওদের চেয়ারে। তার বদলে ওরা নিশ্চয়ই একটা সংঘাতে রাজি হলো এবং সর্বশক্তি দিয়ে, যেটা আজকালকার দিনের অপারেশনের প্রথম অধ্যায় হয়, এয়ার অ্যাটাক, সেটাতে লিপ্ত হলো। সর্বশক্তি বলতে আমি বোঝাচ্ছি ড্রোনস, মিসাইলস অ্যান্ড অলসো এয়ার অ্যাটাক। সেদিন আমরা এই স্টুডিওতেই বসা, একদম হাততালি দিতে দিতে হাতে কড়া পড়ে গিয়েছিল। দুটো J-17, একটা সর্বব্যাপী বিরাট দেশের F-16, যার কোনো কারণ ছিল না এই এরকম যুদ্ধে লিপ্ত হওয়ার, এবং যত ড্রোন যত মিসাইল ওরা ফায়ার করলো সমস্ত কেন জানি না কোথায় হারিয়ে গেল। এতে প্রাপ্তি হলো আমাদের দুটো। প্রথম প্রাপ্তি, আমাদের নববধূ S-400 আনটেস্টেড, আমাদের জমিতে আনটেস্টেড। আফটার অল ইটস এন ইকুইপমেন্ট যেটা ফাংশনাল হয় with the man behind the machine. So yes, it was a proven equipment all over the world, কিন্তু আমাদের দেশে তো ওটা কোনোদিন অপারেশনালি ইউজ হয়নি। আমাদের ছেলেরা তোগুলো চালাবে, and these are very complicated computerized mechanisms. সেটা আমাদের ছেলেদের ট্রেনিং আছে, তারা এটা ঠিক মতন করে চালাতে পারবে, একটা কমপ্লিকেটেড জিনিস। There were a lot of doubts all around, but all of them lived up to our expectations, and salute to all of them. S-400 ছাড়াও আমরা খালি S-400 খুব অসম্ভব গুণগান নিশ্চয়ই করব, কিন্তু এটা পুরো জিনিসটাই একটা ইন্টিগ্রেটেড মেকানিজম ছিল। আর এই ইন্টিগ্রেটেড মেকানিজম যেটা সেদিন গতকাল DGMO এয়ার আপনাদের দেখিয়েছেন যে লেয়ার্স কী করে হয়, যে একটা ছাড়ে তো আটটা ধরে, আরেকটা ছাড়ে তো আরেকটা ধরে। এটা উপরে শুরু হয়েছে 80 কিলোমিটার স্ট্র্যাটোস্ফিয়ারে, আর নিচে এসে শেষ হয়েছে 6 কিলোমিটারে। আর এই 6 কিলোমিটার টু 0 কিলোমিটারে দুটো বুড়ো গান বসে আছে, একটা L-70 বোফোর্স আর আরেকটা হচ্ছে Zu-23 শিলকা বললে আমার কেউ একটা নস্টালজিয়া হয়। আমি যখন খুব ছোট ক্যাপ্টেন তখন এই শিলকার উপর ট্রেনিং করেছিলাম। দ্যাট ওয়াজ ওয়ে ব্যাক 1969। আচ্ছা, অ্যান্ড একটা অসাধারণ গান, ওটা অসাধারণ গান। 4টে ব্যারেল আছে, মারে একটা উপরে 17 ইঞ্চির মতন একটা চাদর হয়। 3,400 থেকে 4,000 রাউন্ড পার মিনিট মারে 4টে গানে, 850 করে, 850 থেকে 1000 রাউন্ড এক একটা ব্যারেল দিয়ে বেরোয়, এক একটা ব্যারেল দিয়ে ফেলে। তার ফলে একটা চাদর ক্রিয়েটেড হয় আকাশে। ওই চাদরের মধ্যে যে আসবে সেই নিকেশ হবে। আর যে ড্রোনগুলো ওরা এই 5 কিলোমিটারের নিচ দিয়ে এসে ঢোকে, সেইগুলো মারার জন্যে এইগুলো আইডিয়াল, কেন ওগুলো সোয়াম ড্রোন। সোয়াম মানে একটা তীর থেকে অনেকগুলো তীর বেরোয়, যেমন অর্জুন মারত না মহাভারতে, একদম ঠিক একরকম, ঠিক সেই রকম। মানে প্রায় বি.আর. চোপড়ার মহাভারত ইন অ্যাকশন। কিন্তু আমি বলছি যে অসাধারণ বললেন ব্রিগেডিয়ার ঘোষ, যে ম্যান আর মেশিনের যে পারফেক্ট সমন্বয়, এই কোঅর্ডিনেশনেই আমাদের এই বোধটা হলো অন্তত এই যুদ্ধে যে উই আর ইন রিয়েলি সেফ হ্যান্ডস। আমি বলছি ঠিক এই জায়গা থেকে এয়ারবেস আদমপুরের কথা হচ্ছিল, এই এয়ারবেস
1965 সাল থেকে ভারতকে রক্ষা করছেন এবং এই উন্নত মানের রেডার সিস্টেম যেখানে জম্মু আর কাশ্মীর, পাঞ্জাব এবং রাজস্থানের মতো রাজ্যকে সব সময় রক্ষা করছে। আবার বলছি, এই ম্যান আর মেশিনের পারফেক্ট সমন্বয়। দেখুন, भारत माता की, भारत माता की, भारत माता की। একদিকে পাকিস্তানের মিথ্যাচারকে বিশ্বের সামনে তুলে ধরা, অন্যদিকে পাকিস্তানকে ফের একবার সতর্ক করে দেওয়া। পাঞ্জাবের আদমপুর এয়ারবেস থেকে এই জোড়া কাজটাই সারলেন প্রধানমন্ত্রী মোদী। हमारे ड्रोन्स, हमारी मिसाइलें, उनके बारे में तो सोचकर पाकिस्तान को कई दिन तक नींद नहीं आई। ভারত পাক সীমান্ত থেকে 100 কিলোমিটার দূরত্বের এই আদমপুর এয়ারবেস উত্তর পশ্চিমাঞ্চলের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1965 সালের ভারত পাক যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই এয়ারবেস। 2022 সালে এখানেই প্রথম S-400 মোতায়েন করা হয়। এখানে MiG-29, Su-30 MKI সহ একাধিক বিমানও থাকে। এখানকার উন্নত রেডার সিস্টেমের মাধ্যমেই জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থানের মতো রাজ্যগুলি আকাশপথে সুরক্ষিত রয়েছে। আর এই এয়ারবেসেই হামলা চালিয়েছে বলে মিথ্যা দাবি করেছিল পাকিস্তান। আগেই তাদের এই দাবি মিথ্যা বলে জানিয়ে দিয়েছিলেন বিদেশ সচিব। There's a claim that has been made that the S-400 base at Adampur was destroyed. Completely false. মঙ্গলবার এই এয়ারবেসেই পৌঁছন নরেন্দ্র মোদী। যে পোডিয়ামে দাঁড়িয়ে তিনি স্যালুট করছেন তার পিছনেই রয়েছে অপারেশন সিঁদুরের শোস্টপার S-400। আরেকটি ছবিতে দেখা যাচ্ছে পোডিয়ামে মাইকের সামনে মুষ্টিবদ্ধ হাতে দাঁড়িয়ে রয়েছেন প্রধানমন্ত্রী, আর ব্যাকড্রপে দেখা যাচ্ছে MiG-29। যখন বায়ুসেনা জওয়ানদের সঙ্গে হাত মেলাচ্ছেন, কথা বলছেন প্রধানমন্ত্রী, তখনও সেখানে পাশেই রাখা ছিল মিগ, যে ছবি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। पाकिस्तान के ड्रोन, उसके यूएवी, पाकिस्तान के एयरक्राफ्ट और उसकी मिसाइलें हमारे सशक्त एयर डिफेंस के सामने सबके सब ढेर हो गए। আদমপুর এয়ারবেসে গিয়ে প্রধানমন্ত্রী গোটা বিশ্বকে দেখিয়ে দিলেন ধ্বংস তো দূর, বায়ুসেনা সুদর্শন চক্রের ধারে কাছে আসতে পারেনি পাকিস্তান। এবিপি আনন্দ। দেখুন, সংঘর্ষ বিরতি হয়েছে, কিন্তু পাকিস্তানের ওপর ঠিক কতটা ভরসা করা যায়? গতকাল এই অনুষ্ঠান যখন করছি তখন আমার প্রতিনিধিরা এবং এএনআই সংবাদ সংস্থা তারা দেখালো যে কিভাবে সবাইকে হতচকিত করে দিয়ে সাম্বা সেক্টরে ড্রোন হামলা শুরু হয়েছে। আমি প্রথমে প্রতিবেদনটা দেখাবো এবং তারপর সরাসরি ওই সাম্বা সেক্টরে আমার সহকর্মী সন্দীপ সরকারের সঙ্গে কথা বলবো, তারপর তার বিশ্লেষণে ব্রিগেডিয়ার প্রবীর সান্যালের কাছে আসবো। কিন্তু তার আগে দেখাবো গতকাল এই অনুষ্ঠান থেকে যে ছবি আপনাদের দেখিয়েছি, যে এত কিছুর পরও আবার ড্রোন হামলা। হ্যাঁ, এটাই হলো গতকাল। कल रात कोई 8:30 बजे हुआ, कोई धमाके की आवाज आई, हम बाहर निकले, पाकिस्तान से आया है। সংঘর্ষ বিরতি ঘোষণা হয়েছে শনিবার, কিন্তু পাকিস্তান আছে পাকিস্তানেই। শনিবার সংঘর্ষ বিরতি ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে যেমন ফের ড্রোন হামলা চালিয়েছিল তারা। সোমবার দুই দেশের ডিজিএমওর হটলাইনে কথা ও প্রধানমন্ত্রীর কড়া বার্তার পরেও পাঞ্জাবের জলন্ধরের আকাশে ধরা পড়ে এই ছবি। এরই মধ্যে ভারত পাকিস্তান সীমান্ত লাগোয়া জম্মুর সাম্বা সেক্টরের আরিহান গ্রামের একাধিক বাড়িও ক্ষতিগ্রস্ত হয়। ভারত পাকিস্তানের সংঘর্ষ বিরতির মাঝখানেই ফের পাকিস্তানের দিক থেকে ড্রোন ভারতের জমিতে ঢোকার অভিযোগ। ভারতের আকাশসীমায় সেই সমস্ত ড্রোনকে একেবারে ভেঙে গুড়িয়ে দেওয়া হয় এয়ার ডিফেন্স সিস্টেমের দ্বারা। একদম এই ঘটনাটি ঘটেছে গতকাল সন্ধেবেলা। প্রধানমন্ত্রীর ভাষণ শেষ হওয়ার ঠিক পরপর স্থানীয় মানুষদের অভিজ্ঞতা, সাম্বার আরিহান বলে একটি জায়গা রয়েছে, সেই ভারত পাকিস্তান যে আন্তর্জাতিক বর্ডার তার একদম কাছে আকাশে 5 থেকে 6টি ড্রোন ঢুকে পড়ে এবং সেই ড্রোনগুলিকে নিষ্ক্রিয় করার পরে ড্রোনের কিছু অংশ সেটা স্থানীয় যে গ্রাম রয়েছে সেই গ্রামে আছড়ে পড়ে। আমরা দেখতে পাচ্ছি সেই স্প্লিন্টার ইনজুরি, দেয়ালে ছাদের দেওয়াল, তার পাশাপাশি যে সিঁড়ির দেওয়াল সেখানেও কিন্তু এই স্প্লিন্টার ইনজুরিগুলো পরপর রয়েছে। ছাদের মাঝখানে একদম বাড়ির একদম ছাদের মাঝখানে একটি গভীর
একটা গর্ত হয়ে গিয়েছে। এই জায়গাতেই প্রথম আছড়ে পড়ে ওই নিষ্ক্রিয় হয়ে যাবার পর ড্রোনের ভাঙা অংশ। हम अंदर बैठे थे, खबरें देख रहे थे, इतनी देर में दो जोर से धमाका हुआ। मैंने बच्चों को बोला वे घर में कुछ पड़ा है। हम सभी लोग बैठे थे और लाइटां बंद कर दी। पुलिस वाले आगे और आर्मी वाले आगे पीछे ढूंढते रहे, इससे तो देखा नहीं हमने। जब सुबह हुई, सुबह हमें पता चला पे इधर ये बात हुई है। क्या हुआ था इधर? धमाका हुआ ना। বাসিন্দারা বলছেন তারা বাড়িতেই ছিলেন, আচমকা তারা বিস্ফোরণের শব্দ শুনতে পান এবং যখন বিস্ফোরণের শব্দ শোনা মাত্রই তারা তড়িঘড়ি বাড়ির থেকে সপরিবারে তারা পার্শ্ববর্তী একটি কালভার্ট রয়েছে, সেই কালভার্টের নিচে আশ্রয় নেন। সেই কালভার্টের নিচটাতেই তারা অনেক রাত পর্যন্ত থাকেন, তারপরে তারা এই জায়গা থেকে বাড়িতে চলে আসেন। बाहर में निकले तो धमाके की आवाज ही आ रही थी। जब हम आए ना, सुबह देखा ना, तो ऊपर देखा तो जो एक उधर बर्तन पड़ा उसको भी छिंडा हो गया। तो जो हम देखा थे, हमारी तो होश ही उड़ गए। ये 3-4 जगह में हुआ है। অপারেশন সিঁদুর থেকে কি শিক্ষা নিচ্ছে না পাকিস্তান? আর্মি থেকে হয়তো বলেছে এসব করবে না, ওদের মধ্যে থেকে এটা করবে। এখন আর্মি যদি এদের কন্ট্রোল করতে না পারে, ভারত এই যে খুচকাচ ভাবে আবার শুরু করেছে, তাহলে আবার ডোজ দেবে ভারত বা পাকিস্তানের কার্যকলাপ যারা অনুভব করেছে তারা জানে এদের বিশ্বাসযোগ্যতা শূন্য। সংঘর্ষ বিরতির জেরে অপারেশন সিঁদুর আপাতত স্থগিত রেখেছে ভারত। এরপর কি করবে পাকিস্তান? শুধরবে না ফের বিগড়বে? সন্দীপ সরকার, পার্থপ্রতিম ঘোষ, আবির দত্ত, এবিপি আনন্দ। আমি সরাসরি সন্দীপ সরকারের কাছে চলে যাব। সন্দীপ, তুমি এই সাম্বা সেক্টরের বাড়িগুলো দেখালে এবং যে ড্রোন অ্যাটাকে একেবারে যে টাটকা ক্ষত সেইগুলো দেখালে। আমার তোমার কাছে প্রশ্ন থাকবে যে সংঘর্ষ বিরতির পরও এই আচমকা আক্রমণ, যা এখানে আমরা যারা ছিলাম আর যারা সরাসরি টেলিভিশনে দেখছিলেন গতকাল, সবাই চমকে যান। তো স্থানীয় মানুষ এই আচমকা হামলার পর ঠিক কতটা আশঙ্কায় আছেন, নাকি তাদের কিছুটা অভ্যেস হয়ে গেছে যে পাকিস্তান তো এরকম করবেই, তাদের কোথাও একটা মানসিক প্রস্তুতিও আছে অবিশ্বাসের কারণে? সন্দীপ, মানসিক প্রস্তুতিটাই সব থেকে বেশি, তার কারণ এটা কোনো নিয়ন্ত্রণ রেখা নয়, এলওসি নয়, এটা হচ্ছে ভারত পাকিস্তানের আন্তর্জাতিক বর্ডার। এই সাম্বা সেক্টরে ভারত পাকিস্তান আন্তর্জাতিক বর্ডারের ওপার থেকেই এই ড্রোনগুলো উড়ে এসেছিল। সংখ্যা কেউ বলছে 5টা, কেউ বলছে 7টা। তো সেই ড্রোনগুলি আসা মাত্র সেই ড্রোনগুলিকে মাঝ আকাশে ধ্বংস করা হয়। সেই ড্রোনের অবশিষ্টাংশটা এসে আছড়ে পড়েছিল বাড়িতে, তাই এই ক্ষতি। এখন স্থানীয় মানুষজন তারা আশঙ্কা যে জায়গাটায় ভুগছেন তা হচ্ছে যে যদি মর্টার হামলা হয় তাহলে তারা কি করবেন। এভাবে কথার খেলাপ করা সংঘর্ষ বিরতি চুক্তি বা যে সিজফায়ার সেটাকে ভেঙে যদি আবারও ড্রোন চলে আসে পাকিস্তানের সীমানার ওপার থেকে এপারে, তাহলে পাকিস্তান হামলা চালাবে না তার নিশ্চয়তা কোথায়? সেই জায়গা থেকেই তারা কিছুটা উৎকণ্ঠায় রয়েছেন। তবে হ্যাঁ, গ্রামের কোনো মানুষ তারা গ্রাম ছেড়ে যাননি, তারা গ্রামেই রয়েছেন। গ্রামে বিএসএফ এর একাধিক ক্যাম্প রয়েছে, সীমান্তে বিএসএফ মোতায়েন রয়েছে। আজকে সকালবেলা, কাল রাতে যখন এটা ঘটে, কালকে রাতেই এলাকায় সেনা আধিকারিকরা চলে আসেন, বিএসএফ এর আধিকারিকরা চলে আসেন। কোথায় কোথায় ড্রোন আছড়ে পড়লো তা খোঁজা শুরু হয়। আজকে সকাল থেকে প্রত্যেকটা জায়গা থেকে ড্রোনের নমুনা সংগ্রহ করা হয়েছে, সেটাকে তারা নিয়ে গিয়েছেন। সাধারণ মানুষজন তারা চাইছেন যে এর একটা পাকাপাকি হেস্তনেস্ত হোক, কেননা প্রত্যেকবার সংঘর্ষ বিরতি ঘোষণা করার পরপরই, গত পরশুদিনও হয়েছিল, শুধু গতকাল নয়, গত পরশুদিনও হয়েছিল, সেখানে ড্রোন এসেছিল। এখন স্থানীয় মানুষজন, গ্রামের মানুষজন তারা চাইছেন যে একটা পাকাপাকি হেস্তনেস্ত হোক, যেখানে এই যে প্রত্যেক দিনের এই যে একটা অস্বস্তিকর পরিস্থিতি, সেইটা অস্বস্তিকর পরিস্থিতিটা কাটুক। ধন্যবাদ সন্দীপ। সন্দীপ বলছে পাকাপাকি হেস্তনেস্ত। আমি এই প্রশ্নে ব্রিগেডিয়ার প্রবীর সান্যালের কাছে যাব। দেখুন, 5টা থেকে শনিবার সিজফায়ার ঘোষণা করা হলো, তার 3 ঘন্টার মধ্যে পাকিস্তানের দিক থেকে সিজফায়ার ভায়োলেটেড হলো। ভাবুন, গতকাল দু দেশের মধ্যে ডিজিএমওরা বিকেল 5টার সময় আবার কথা বললেন, 3টে বিষয় সিদ্ধান্ত নিলেন। আমাদের কাছে যা এলো, 1 হচ্ছে যে সিজফায়ার বলবৎ থাকবে, 2 হচ্ছে যে দুপক্ষই ফরওয়ার্ড বেসে ফোর্স কমাবে ক্রমশ, এবং 3 হচ্ছে যে একটাও গুলি বিনিময় হবে না।
তারপর যখন 9টার সময় এই অনুষ্ঠান করছি তার ভেতরে লাইভ আমরা দেখতে পাচ্ছি এএনআই বা আমাদের প্রতিনিধিরা দেখাচ্ছে আবার সাম্বা সেক্টরে ড্রোন ঢুকছে। আমি বলছি ব্রিগেডিয়ার সান্যাল, পাকিস্তানের আদৌ কি কোনো কথার দাম আছে? আমি বলছি একটা ফ্রুটফুল এগ্রিমেন্ট তো দূরে থাক, দীর্ঘমেয়াদী কোনো চিন্তাভাবনা শান্তির সপক্ষে আদৌ কি ভারতের পক্ষে করা সম্ভব? এবং সবথেকে বড় কথা, যদি ভারত করেও তার তো কোনো বিশ্বাস, কোনো মূল্য পাকিস্তান দিচ্ছে না। পাকিস্তানকে যদি আমরা বিশ্বাস করি, এটা হবে আমাদের সবচেয়ে বড় ভুল। আমি 3টে টেনিয়র করেছি अगेंस्ट পাকিস্তান টেররিজম থেকে। আমার অফিসার্সরা মরেছে, জওয়ানরাও মরেছে, অফিসার্স জেসিওস জওয়ান গুলি খেয়েছে, আহত হয়েছে, আমি হয়তো বেঁচে বেরিয়ে এসেছি। তো পাকিস্তানকে আমি কোনোদিন মুড়ি ছুঁড়ে ফুল ছুঁড়ে হামলা করব না। আমাদের পাকিস্তানকে একটু বুঝতে হবে পাকিস্তান কীরকম আমাদের এক্সপ্লয়েট করেছে। 3-4 এক্সাম্পলস দেব। 1971 ওয়ার, ওভারওয়েলমিং ভিক্টরি স্যাম মানেকশ প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধীকে দিলেন। একদম পাকিস্তান এর রেসপন্স 93,000 PWs ফেরত নিয়ে এলো, পিওকে হাত ছাড়া করলো না। সেকেন্ড, পাকিস্তান জবে থেকে নিউক্লিয়ার ওয়েপন্স তৈরি করেছে, রেগুলারলি নিউক্লিয়ার ব্ল্যাকমেল করত। কিন্তু 1999 কারগিল ওয়ারে গভর্নমেন্ট এই নিউক্লিয়ার ব্ল্যাকমেলটাকে একটু উইক করে দিয়েছিল, লড়াই লড়লো, জিতলো। হঠাৎ 2005-06 থেকে পাকিস্তান আবার নিউক্লিয়ার ব্ল্যাকমেল ব্যবহার করতে আরম্ভ করলো। অনেক জায়গায় কিছু হলেই নিউক্লিয়ার ব্ল্যাকমেলের সম্বন্ধে কথা বলতো। এবার নাকি আমাদের প্রাইম মিনিস্টার বলেছে নিউক্লিয়ার ব্ল্যাকমেলকে আমরা একেবারে নিউট্রালাইজ করে দিয়েছি। আমি আশা করছি হয়তো পাকিস্তানের নিউক্লিয়ার ব্ল্যাকমেল ঠান্ডা হয়ে যাবে। এফেক্ট অফ নিউ স্ট্রাইক, আমরা যখন পাকিস্তানের উপরে হামলা করি একটা লং টার্ম এফেক্টটা কি? এখন পর্যন্ত যত যুদ্ধ পাকিস্তানের সাথে হয়েছে আমি মনে করি না যে আমরা লং টার্ম এফেক্টসের অতটা ফোকাস করেছি। পাকিস্তানকে যেখানে যেখানে আমরা অ্যাটাক করেছি, ধ্বংস করেছি, ও অনেক তাড়াতাড়ি রিকুপ করেছে। এই যে আমরা বলছি এই 4-5টা এয়ারবেস ধ্বংস করে আমরা করেছি, আমাদেরও এয়ারফোর্সে একটা ড্রিলস আছে। যদি একটা আমাদের এয়ারপোর্টে যদি একটা হামলা হয়, রানওয়েতে যদি বম্বিং হয়, ওটাকে কি করে রিপেয়ার করা যাবে এটা আমাদের প্র্যাকটিস আছে। বেশি সময় লাগে না, 6 ঘন্টা 8 ঘন্টা, ম্যাক্সিমাম 12 ঘন্টা। সো ওই যে এয়ারবেসেস আমরা যে ধ্বংস করেছি ওটা আবার চালু হয়েছে কিনা আমি জানি না। লাস্ট পয়েন্ট, ওই জন্য আপনাকে অনুষ্ঠানের শুরুতে হাইড্রার উদাহরণটা দিলাম, রক্তবীজের মতো। লাস্ট পয়েন্ট, হ্যাঁ, এফেক্ট অন মিডিয়া, ইন্টারন্যাশনাল মিডিয়া। ইন্টারন্যাশনাল মিডিয়াকে কীরকমভাবে একটা দেশ ব্যবহার করে। পাকিস্তানকে দেখুন, একটা ছোট উইক দেশ, ওর যে ইনফ্লুয়েন্স ইন্টারন্যাশনাল মিডিয়াতে, এই যে 7 মে থেকে যেই সব হয়েছে ইন্টারন্যাশনাল মিডিয়ার আপনি রিপোর্ট দেখুন। নিউ ইয়র্ক টাইমস অ্যাবসলিউটলি অ্যান্টি ইন্ডিয়া। ওয়েস্টার্ন মিডিয়া ওরা পাকিস্তানকে সাপোর্ট করেছে, যে পাকিস্তানের ওপরে ইন্ডিয়া নাকি একটু বেশি চাপ বাড়িয়েছে, যুদ্ধ করেছে, থিংস লাইক দ্যাট, মানে ইন্ডিয়ার ওপরে দোষ দিচ্ছিল। কিন্তু যখন গভর্নমেন্ট টু গভর্নমেন্ট মিটিং যখন হয়, ইউএসএ বলুন, ওআইসি কান্ট্রিজ, সৌদি আরেবিয়া, এদের সাথে আমার রিলেশন খুব ভালো, কিন্তু ইন্টারন্যাশনাল মিডিয়ার ওপরে আর ইন্ডিয়ার যে ইনফ্লুয়েন্স একেবারে নেই বলা চলে। পাকিস্তান একটা ছোট্ট দেশ,
এর যে ইনফ্লুয়েন্স ইন্টারন্যাশনাল মিডিয়ার উপরে, ইন্ডিয়াকে পাকিস্তানের কাছ থেকে শিক্ষা নিতে হবে, তা নাহলে আমাদের ইন্টারন্যাশনাল স্টেচার হিলে যাবে। ধন্যবাদ ব্রিগেডিয়ার সান্যাল। দেখুন, ইন্টারন্যাশনাল মিডিয়া নিয়ে বাই অ্যান্ড লার্জ আমি ব্রিগেডিয়ার সান্যালের সঙ্গে একমত, শুধু নিউ ইয়র্ক টাইমসের পার্টটা ছাড়া, কারণ কালকে বিস্তারিত রিপোর্ট আমরা দেখিয়েছি যে কিভাবে ভারতবর্ষের একাধিক দাবিকে নিউ ইয়র্ক টাইমস সমর্থন করেছে। তবে হ্যাঁ, বাই অ্যান্ড লার্জ আমি আবার বলছি, ওনার সঙ্গে আমি একমত। তার কারণ বহু ক্ষেত্রে আমরা দেখেছি এই অপারেশন সিঁদুরের ক্ষেত্রেও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের যা ভারত সম্পর্কে প্রতিক্রিয়া, সেটা আদপেই ইতিবাচক বলা চলে না। কিন্তু ইন্টারন্যাশনাল মিডিয়া তো বহির্বিশ্বের ব্যাপার। আমাদের এই দেশের ট্রোলার এবং যে ভিডিও ছাড়া হয়েছে সেটা ইন্টারন্যাশনাল মিডিয়া বাদ দিন, পাকিস্তানি মিডিয়ার থেকেও কম নয়। কিন্তু সে প্রসঙ্গে আমি পরে আসবো। তার আগে আপনাদের সামনে আমি যে অংশটা রাখবো সেটা হচ্ছে, গতকাল আপনারা জানেন যে মধ্যস্থতার কথা নিয়ে বারবার এই অনুষ্ঠানে আমরা প্রশ্ন তুলেছিলাম। সেই মধ্যস্থতা যেটা ডোনাল্ড ট্রাম্প বলছেন, তার বিদেশ সচিব বলছেন যে ভারত এবং পাকিস্তানের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা। ঠিক এইখানে আজকে ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে একেবারে সাংবাদিক সম্মেলন করে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য নস্যাৎ করে দেওয়া হয়েছে এবং কার্যত দৃঢ়ভাবে, যেটা বলা বাস্তবসম্মত প্রত্যাশিত ছিল গতকালই, একেবারে পরিষ্কার বলা হয়েছে যে তৃতীয় কোনো পক্ষের হস্তক্ষেপ এই বিষয়ে ভারত মানছে না। পরের প্রতিবেদন। If you don't stop it, we're not going to do any trade. There were conversations between Indian and US leaders on the evolving military situation. The issue of trade did not come up in any of these discussions. কখনো দাবি করছেন তিনিই ভারত পাকিস্তানে যুদ্ধবিরতি করিয়েছেন, কখনো কাশ্মীর সমস্যার সমাধানে মধ্যস্থতা করতে আগ্রহ প্রকাশ করছেন, আবার কখনো দাবি করছেন তিনি বাণিজ্য বন্ধ করার ধমকি দেওয়ার পরই তড়িঘড়ি সংঘর্ষ বিরতিতে রাজি হয় দুই দেশ। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই নানাবিধ দাবি ভারতীয় রাজনীতি উত্তাল করে তুলেছে। I said, come on, we're going to do a lot of trade with you guys. Let's stop it. Let's stop it. If you stop it, we're doing trade. If you don't stop it, we're not going to do any trade. People have never really used trade the way I used it. That I can tell you. And all of a sudden they said, I think we're going to stop. এরপরই বিরোধীরা প্রশ্ন তুলছে, ডোনাল্ড ট্রাম্প মধ্যস্থতা করানোর কে? ট্রাম্প যখন একের পর এক বিস্ফোরক দাবি করছেন, তখন নরেন্দ্র মোদী কেন এ বিষয়ে মুখ খুলছেন না? বিদেশ মন্ত্রী চুপ কেন? बहुत खतरनाक बात है कि मिस्टर ट्रम्प कह रहे हैं कि कश्मीर का मुद्दा मैं हल करवा दूंगा। ये जो बार बार मैं देख रहा हूं, और ट्रम्प साहब ने तो हिंदुस्तान पाकिस्तान को बराबर आके रख दिया। इधर प्राइम मिनिस्टर मोदी जी एड्रेस करने वाले थे, उसके पहले ट्वीट कर दिया उन्होंने। ये तमाम बातें जो हो रही है, इसका जवाब प्रधानमंत्री जी ने दिया, ये मेरी शिकायत उनसे। এই প্রেক্ষাপটেই এবার ডোনাল্ড ট্রাম্পের কাশ্মীর নিয়ে মধ্যস্থতার প্রস্তাব উড়িয়ে দিল বিদেশ মন্ত্রক। हमारा लंबे अरसे से यही राष्ट्रीय पक्ष रहा है कि भारतीय केंद्र शासित प्रदेश जम्मू और कश्मीर से संबंधित किसी भी मुद्दे को भारत और पाकिस्तान को द्विपक्षीय तरीके से ही हल करना है। इस रीति में कोई बदलाव नहीं हुआ है। এদিকে ফের পাকিস্তানের ওপর ওয়াটার স্ট্রাইক করলো ভারত। জল আটকে পাকিস্তানকে শিক্ষা দিল নয়াদিল্লি। রামবানে চন্দ্রভাগা নদীর ওপর যে বাগলিহার বাঁধ রয়েছে, মঙ্গলবার তার সবকটি গেট বন্ধ করে দেওয়া হয়। এই বাগলিহার বাঁধ থেকে চন্দ্রভাগার জল ছাড়া হলে তা আখনুর হয়ে পাকিস্তানে ঢোকে। এই বাঁধ কৌশলগত কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে চন্দ্রভাগার জল আটকে দিলে পাকিস্তানে জলসংকট তৈরি হবে, আবার একসঙ্গে অনেক জল ছাড়লে পাকিস্তানের বিভিন্ন অংশ বন্যায় ভেসে যাবে। The Indus Water Treaty was concluded in the spirit of goodwill and friendship as specified in the preamble of the treaty. However, Pakistan has held these principles in abeyance by its promotion of cross-border terrorism for several decades now. এর আগেও একবার এই বাঁধে জল আটকে ওয়াটার স্ট্রাইকের ট্রেলার দেখিয়েছিল ভারত। মঙ্গলবার ফের একই কৌশল নিয়ে পাকিস্তানকে শিক্ষা দিল ভারত। এবিপি আনন্দ। দেখুন, গতকালও আমরা আলোচনা করেছি যে একদিকে ডোনাল্ড ট্রাম্প আর একদিকে
মার্কো রুবিও, কি করে বারবার তারা মধ্যস্থতা করতে বলছেন? এবং সবথেকে বড় কথা, এই নিউট্রাল সাইট কোথা থেকে এই প্রসঙ্গ আসে? তার কারণ আমরা প্রত্যেকে জানি যে 1972 সালে সিমলা চুক্তি অনুযায়ী ভারত পাকিস্তানের কোনো বিষয়ে সম্পূর্ণ দ্বিপাক্ষিক বিষয় এবং এর ভেতরে তৃতীয় পক্ষের কোনো জায়গা নেই, সে আমেরিকা হতে পারে বা অন্য কেউ হতে পারে। অবশেষে আজকে বিদেশ মন্ত্রকের তরফ থেকে সাংবাদিক সম্মেলন করে বলা হলো যে এই বিষয়ে ভারতের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি এবং এখানে তৃতীয় পক্ষের কোনো নাক গলানোর জায়গাই নেই। আমি ঠিক এই জায়গা থেকে বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো যে অবশেষে ভারতকে ট্রাম্পের এই যে উপযাজক হয়ে দৌত্যের প্রস্তাব সেটা প্রকাশ্যে খারিজ করতে হলো। সুমনদা, বহু দেরি হয়ে গেল, কারণ যেদিন আমরা সংঘর্ষ বিরতি ঘোষণা করলাম তার আগেই আমাদের ঘোষণার আগেই ট্রাম্প যখন ঘোষণা করেছে, আমাদের সেই সময় দ্ব্যর্থহীন ভাষায় বলে দেওয়া উচিত ছিল যে সিমলা চুক্তি অনুসারে তৃতীয় পক্ষে নাক গলানোর কোনো সুযোগ নেই। ভারত পাকিস্তানের বিবাদ আমরা দুটো দেশ যা মনে করব সেই অনুযায়ী বিবাদ মেটাবো। দ্বিতীয় দিন ট্রাম্প আবার টুইট করলেন, তার একাধিক সচিব টুইট করলেন, কার্যত তারা মানে কৃতিত্বটা মানে সংঘর্ষ বিরতির কৃতিত্ব দাবি করলেন, নিয়ে নিলেন। আমাদের বিদেশ মন্ত্রক চুপ করে থাকলো, আমাদের প্রধানমন্ত্রী চুপ করে থাকলো। গত 48 ঘন্টা ধরে লাগাতার সমালোচনা, আলোচনা, হতাশা মানুষের মধ্যে যখন ব্যক্ত হচ্ছে, তারপরে অবশেষে বিদেশ মন্ত্রক থেকে আজকে যে বিবৃতি দিয়েছে, যে বিবৃতিটা মানে 72 ঘন্টা আগে দেওয়ার কথা ছিল, অবশেষে দিল। কিন্তু তার মধ্যে অনেকটা জল গড়িয়ে গেছে, অনেকটা হতাশা মানুষের মধ্যে তৈরি হয়ে গেছে। আপনি আমায় বলতে পারেন যে আমরা একমত যে যেভাবে আমাদের সেনা, আমাদের বায়ুসেনা বিশেষ করে যেভাবে অ্যাডভান্স পজিশন নিয়েছে, একটার পর একটা মানে শত্রু শিবিরে হানা দিয়েছে, যেভাবে পাকিস্তানের মানে এয়ারবেসের অ্যাটাক করেছে, যেভাবে 9টা জঙ্গি শিবির ধ্বংস করেছে, আমাদের গর্বের, আমাদের মানে অহংকারের। কিন্তু তারপরেও কেন মানুষের মধ্যে হতাশা যাচ্ছেন আপনি বলতে পারেন? কেন? মানে আমি কার্গিলের জয়ের পরে আমি দেখেছিলাম সাধারণ মানুষ পতাকা হাতে নিয়ে কলকাতা শহরে ঘুরে বেড়াচ্ছে। আজকে কেন পতাকা হাতে মানুষ নেই? আমি দেখেছি যে এর আগে যে সমস্ত সংঘর্ষগুলো হয়েছে, এমনকি পহেলগামের পুলওয়ামার ঘটনার পরে, এয়ার স্ট্রাইকের পরে, আমার মনে আছে সারা রাত্রি জুড়ে মানুষ বাজি পোড়াচ্ছে, আনন্দ অনুভব করছে, মানুষ মানে নিজেকে জাতীয়তাবাদের সাথে যুক্ত করতে পারছে। আপনার মনে থাকতে পারে যেদিন অপারেশন সিঁদুর শুরু হলো, 9টা জঙ্গি শিবির মানে আমরা গুড়িয়ে দিলাম, মানুষ জয়গান করছে, মানুষ ভারত মাতার জয়গান করছে। কেন মানুষ আজকে নীরব হয়ে যাচ্ছে বলতে পারেন? কোথায় মানুষের একটা অন্তরে দুঃখ লাগছে? দুঃখ লাগছে এই জায়গাতে যে হঠাৎ করে কেন নরেন্দ্র মোদী সংঘর্ষ বিরতিতে গেল, যখন আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম একেবারে 100% কার্যকারী হচ্ছে, আমরা যখন পাকিস্তানকে পদানত করতে পারতাম, আমরা যখন পিওকে দখল করে নিতে পারতাম, আমরা যখন লং টার্ম স্ট্র্যাটেজি হিসাবে বালুচিস্তানে আঘাত আনতে পারতাম, আমরা যখন খাইবার পাখতুন প্রদেশের বিচ্ছিন্নকরণ করবার সুযোগ পেয়েছিলাম, আমরা হঠাৎ করে কেন চুপ করে মানে কেন হঠাৎ করে আমরা এই সংঘর্ষ বিরতিতে গেলাম? এবং সেই সংঘর্ষ বিরতিতে ঘোষণা করার আগে ট্রাম্প ঘোষণা করে দিল, আর ট্রাম্প ঘোষণা করার পরেও আমরা নীরব থাকলাম বহু সময় ধরে। মানুষের দুঃখটা এই কারণেই যে একটা সিজ ফায়ার কখনোই জয় হতে পারে না। একটা সিজ ফায়ার শেষ পর্যন্ত আমার জাতীয়তাবাদকে উদ্দীপিত করতে পারে না। সুমনদা, আমি আপনাকে বলছি, পুলওয়ামার ঘটনার পরে বালাকোটের স্ট্রাইকের মধ্য দিয়ে নরেন্দ্র মোদী যে জাতীয়তাবাদী ভাবনা চিন্তা মানে ছড়িয়ে দিতে পেরেছিলেন, সাধারণ মানুষের হৃদয়কে স্পর্শ করতে পেরেছিলেন, যার জন্য 2019 সালে তার বিপুল জয় হয়েছিল। আজকে কোনো একটা জায়গায় মানুষের অন্তরে কিন্তু এক সামান্য হলেও প্রশ্ন আছে, কিন্তু আছে, সেই হতাশা একটা আছে যে আমরা চূড়ান্ত আঘাত হানতে পারলাম না, আমরা একটা সংঘর্ষ বিরতি হঠাৎ করে টেনে দিলাম, এবং শেষ পর্যন্ত সেই টানাটা আমেরিকার চাপে কিনা সেই সন্দেহটাও থেকে গেল। এবং একই সাথে আপনাকে বলতে চাই সুমনদা, যে আপনি যদি লক্ষ্য করেন তাহলে আমি যদি ভুল না করি, কার্গিলের যুদ্ধের পরে অটল বিহারী বাজপেয়ীকে নতুন করে দলকে নামাতে হয়নি। কার্গিলের যুদ্ধের পরে অটল বিহারী বাজপেয়ীকে বলতে হয়নি যে হে বিজেপি, তোমরা তিরঙ্গা পতাকা নিয়ে 10 দিন ধরে সারা দেশ জুড়ে ইয়ে করো,
ডেমনস্ট্রেট করো। আমার মনে আছে পুলওয়ামার ঘটনার পরে নরেন্দ্র মোদীকে বলতে হয়নি যে বিজেপি কর্মীরা, বিজেপি দল পুরো ভারতবর্ষে তিরঙ্গা পতাকা নিয়ে মানে প্রসেশন করবে। আজকে নরেন্দ্র মোদীর দল বিজেপিকে কেন 13 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত তিরঙ্গা পতাকা নিয়ে জনসংযোগ করতে হচ্ছে? কেন জনসংযোগ করতে হচ্ছে? জাতীয়তাবাদের আগুন এমন আগুন যেটা স্বতঃস্ফূর্তভাবে আসার কথা। আমরা পুলওয়ামার সময় দেখেছি, আমরা কার্গিলের সময় দেখেছি। ফলে কোনো একটা জায়গায় নরেন্দ্র মোদী হঠাৎ করে যে ওই যুদ্ধ মানে সংঘর্ষ বিরতি ঘোষণা এবং মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে তার আগে পূর্বে ঘোষণা করেছে, কোনো একটা জায়গায় মানুষের হৃদয়ে কিন্তু একটা কিন্তু রেখে দিয়েছে। এত বড় সাফল্যের পরেও নরেন্দ্র মোদীর ডিপ্লোমেসি কোনো একটা জায়গায় কিন্তু ব্যর্থ হয়েছে বলেই আমি মনে করি। বেশ, সজল তার উত্তর দেবে। আমি প্রথমেই বলি, দেখুন, জাতীয়তাবাদকে, মানুষের দেশ নিয়ে আবেগকে রাজনৈতিকভাবে ব্যবহারের আমরা তীব্র বিরোধী ছিলাম, আছি, থাকবো। হ্যাভিং সেড দ্যাট, যে পাকিস্তানের মাঝে মাঝে অত্যন্ত, আমি এই অংশটা হয়তো না বলতে পারলে খুব ভালো লাগতো, কিন্তু দেখুন, পাকিস্তানের জঙ্গিরা সবসময় শুধু যে সীমান্তের ওপারে থাকে তা নয়। চমকে উঠবেন না যে এই দেশের মধ্যে এক শ্রেণীর নাগরিক ওই সোপিয়ানের পাক জঙ্গিদের থেকেও বিপজ্জনক জায়গায় চলে যাচ্ছেন। এই দেশে এক শ্রেণীর ট্রোলার প্রায় একটা সাইবার সন্ত্রাসবাদ শুরু করেছেন। এদের একদল প্রবল যুদ্ধবাদী, আর একদল প্রবল যুদ্ধবিরোধী, এবং লক্ষ্য করুন, দুদলই সমান অপরাধ মনস্ক, মানবতা বিরোধী এবং এক কথায় অসভ্য। ভাবুন, এই যুদ্ধ সমর্থক অংশটা তাদের হতাশা থাকতেই পারে, কিন্তু যুদ্ধবিরোধী ঘোষণার পর থেকে ভারতীয় সেনাবাহিনীর দুই আইকন, কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিং, যাদের জন্য 140 কোটির দেশ, যাদের এবং যাদের সহকর্মীদের জন্য গর্বিত, যাদের চূড়ান্ত অপমান গালিগালাজ শুরু করলেন। দেশের অত্যন্ত সুযোগ্য বিদেশ সচিব সংঘর্ষ বিরতি ঘোষণাটা করেছেন বলে তাকে সপরিবারে, এবং আমার বলতে খুব খারাপ লাগছে, এখানে অনেকেই কন্যার পিতা আছেন, তার কন্যাকেও এমন হেনস্থা করা হলো যে স্বয়ং দেশের বিদেশ সচিবকে তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ করে দিতে হলো। আরেক দল যুদ্ধবিরোধী হতেই পারেন, আমরা অনেকেই যুদ্ধবিরোধী, কোনো অসুবিধা নেই, কিন্তু সেনার সাফল্যকে খাটো করতে করতে এমন একটা জায়গায় চলে গেলেন তারা, যে গত বৃহস্পতিবার থেকে তারা বলতে শুরু করলেন যে লাহোর, ইসলামাবাদ, করাচিতে নাকি কিচ্ছু হয়নি। ভাবু, তাদের এই ট্রোলিং বা ভিডিও দেখলে তাদের পাকিস্তানপন্থী ছাড়া কিচ্ছু মনে হয় না। আমি বিস্তারিত একটার পর একটা অংশ দিয়ে ভারতীয় সেনা কী তথ্য, ফুটেজ এবং ছবি এবং স্যাটেলাইট ম্যাপ দিয়ে আমাদের সামনে তুলে ধরেছে, আমি সেই প্রসঙ্গে আসব, কিন্তু তার আগে আমায় আসতে হবে সজল ঘোষের কাছে। সজল, আমার প্রথম প্রশ্ন তোমার কাছে থাকবে যে দেশের বিদেশ সচিবকে অ্যাকাউন্ট বন্ধ করতে হবে কেন? তার কারণ যে সেনাবাহিনীর যারা আইকন, যাদের মানুষ পুজো করতো, হঠাৎ তাদের ট্রোলিংয়ের অসভ্যতা মানে আমি বলছি যে ভারতের বিদেশ সচিবের কন্যার মোবাইল নাম্বার পাবলিক করে দেওয়া হয়েছে যাতে মানুষ তাদের গালিগালাজ করতে পারে। আমি বলছি, এদের আমার জানা নেই যে তারপরে কতজন জেলে গেছেন, কতজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে আমাদের এই রাষ্ট্র। আমরা বাইরের শত্রুকে তো পরে লড়বো, কিন্তু যারা দেশের মধ্যে একজন অত্যন্ত সিনিয়র এবং রেসপেক্টেড আমলাকে সপরিবারে, তার পরিবারকে এইভাবে আঘাত করতে পারেন, এবং এই একই জিনিস আমরা ওই শহীদের স্ত্রীকেও দেখেছিলাম, তিনি অত্যন্ত সেন একটা কথা বলেছিলেন যে হ্যাঁ, এটা ধর্ম, নিঃসন্দেহে ধর্মীয় পরিচয় জিজ্ঞেস করা হয়েছে, কিন্তু তা বলে সেই ধর্মের সবাইকে এইভাবে মানে ক্রুসিফাই করা যায় না, এইভাবে অপমান করা যায় না। এর থেকে সেন কথা পৃথিবীতে আর কি হয়? তার জন্য তাকে ব্যক্তিগতভাবে চরম ট্রোলিংয়ের সম্মুখীন হতে হলো, চরম অপমানিত করা হলো। আমি বলছি, একজন শহীদের স্ত্রীকে আমারই সহনাগরিকরা এটা করতে পারলেন ভারতবর্ষে বসে। আমার সত্যি জানা নেই, যেটা সজলের কাছে আমার প্রধান এবং প্রথম প্রশ্ন থাকবে, যে এদের কতজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সজল ঘোষ। সুমনদা, আমি আপনাকে একটা কথা মনে করাই, গতকাল আরেকটা ভারত বিদ্বেষী এরকম মিছিল হচ্ছিল, যেখানে আপনার বিরুদ্ধেও ছবি তারা তুলে ধরেছিল। আপনি কতজনের বিরুদ্ধে? আমি তো রাষ্ট্র নই। না, রাষ্ট্র নন, আপনি ব্যক্তিগত। আমি বলছি আপনি ব্যক্তিগত, আপনারও সেই অধিকার আছে। হ্যাঁ, আপনারও সেই অধিকার আছে, নিশ্চয়ই অধিকার আছে। আমরা বলছি, আমরা যারা পাবলিক লাইফে থাকি, গণতান্ত্রিক অধিকার, এই অধিকার আপনারও আছে, আপনি এক্সিকিউট করেননি। আমার অধিকার নেই, রাষ্ট্রের আছে। রাষ্ট্রেরও যেমন আছে, ব্যক্তির অধিকার কি? ব্যক্তি একটা কমপ্লেইন করতে পারেন। যাদের নাম বললেন তারা যেমন রাষ্ট্রেরও, তারা সেরকম ব্যক্তি।
হ্যাঁ, দেশের বিদেশ সচিবকে তার অ্যাকাউন্ট বন্ধ করতে হয়েছে। হ্যাঁ, না করছি না, কিন্তু তার সঙ্গে সুমনদের তুলনা নিশ্চয়ই আমি করছি না, নিশ্চয়ই আমি করছি না, কিন্তু ভারতবর্ষের প্রথম সারির যতগুলো মিডিয়া আছে তার একটা মুখও আপনি, এবং এই মিডিয়া হাউসকে অপমান করা। আজকে মুশকিল হচ্ছে আমরা না আবহাওয়া দেখে কথা বলি। এই লোকগুলো, যে লোকগুলো কাল গালি দিয়েছে সেই লোকগুলোর পরশু দেখুন। মুশকিল হচ্ছে এটাই আমাদের ক্যারেক্টার। এখানেও আমরা ধরুন অনেক লোক বসে আছে। সজল, আসল মুশকিলটা বলি, রাজনৈতিক দল, এই তোমায় বাড়তি সময় আমি দেব, আমার অ্যানালিসিস হচ্ছে এই ট্রোলিং বাহিনীকে ব্যবহার করে, বড় রাজনৈতিক দলেরা ব্যবহার করে, তারপর এরা ফ্রাঙ্কেস্টাইনের দৈত্য হয়ে যায়। তার কারণ 2 মাস পরে এরা নরেন্দ্র মোদী বা মমতা বন্দ্যোপাধ্যায়কে তার উপদেশ দিতে শুরু করে। এই হচ্ছে সমস্যা। একদম বিনে পয়সায়। তো এখন মোদির আমলে এটা তো আর নেটে পয়সা লাগে না, বিনে পয়সায় যে যাকে খুশি যা খুশি বলে যাচ্ছে। আমি আপনাকে বলি, কতজনের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নেবেন? আপনি আমায় বলুন না। কালকে শহরের অনেক নামজাদা মানুষ, শিক্ষিত মানুষ, তারা বলছেন আমরা অন্যায়ের পক্ষে, আমরা অত্যাচারের পক্ষে। পাকিস্তানকে কেন জল বন্ধ করে, 40 ডিগ্রি টেম্পারেচারে নিজেদের গলা শুকিয়ে যাচ্ছে, তারা বলছে পাকিস্তানে কেন জল বন্ধ করে দেওয়া হলো। আমি এসব ছেড়ে দিন। এই মুহূর্তে এই প্যানেলেও 3 জন ব্রিগেডিয়ার আর 1 জন লেফটেন্যান্ট, বিশ্বনাথ দা লেফটেন্যান্ট জেনারেল, তিনি বলে গেলেন যুদ্ধ সম্বন্ধে, বহু যুদ্ধের অভিজ্ঞতা। নাগরিক বলতেই পারে না, বলতে পারেন তো, কোনো ট্যাক্স নেই তো, যা খুশি বলতে পারেন। আপনি ভাষা শুদ্ধ রাখলে আপনি যা খুশি বলতে দেবেন, কোনো অসুবিধা নেই। উনি অনেকগুলো কথা বলেছেন, আমি শুনেছি। হ্যাঁ, সেই ওনার কথা অনুযায়ী যদি হয় যে অনেক হতাশা তৈরি হয়েছে, এই হতাশাগুলো একটু ওই বুকের ভেতর জমিয়ে রাখুন। বাঁচতে গেলে শুধু আনন্দ নয়, কখনো কখনো হতাশাকেও রাখতে হয় আগামী দিন বাঁচার জন্য। সব যদি একদিনে দেখে ফেলবেন তাহলে হবে কি? আপনি বলুন, আমাদের ভারতবর্ষের 78 বছরের স্বাধীনতায় আমি এমন একটা শহরের নাম বলুন যে শহরে গিয়ে ভারতবর্ষ বোমা মেরে আসেনি। অনেকে ইন্দিরা গান্ধীকে খুঁজে বেড়াচ্ছেন, কিন্তু তারাই কখনো খুঁজছেন না যে যখন আমরা দেখেছিলাম এর আগে আমাদের বোম্বে ব্লাস্ট হলো, তখন তারা ইন্দিরা গান্ধীকে স্মরণ করেননি। কখনো ইন্দিরা গান্ধীকে তাদের মনে পড়েনি যখন আমরা দেখলাম ওই আপনার 26/11 হলো, তখন ইন্দিরা গান্ধীকে মনে পড়েনি। এখন ইন্দিরা গান্ধীকে মনে পড়ছে। সময় দেবেন। কার্গিল জয়ের পর পতাকা উড়িয়েছে। শুনুন, কার্গিল জয়ও পদ্ম ফুলের হাত দিয়েই এসেছিল, কিন্তু কার্গিল জয়ের সঙ্গে এই জয়ের বেসিক ডিফারেন্স আছে। সেই জয়টা হচ্ছে আমরা আমার দেশে বোমা মেরেছিলাম। আমরা ভারতবর্ষ বাংলাদেশকে আলাদা করে দিয়েছিল, পাকিস্তানের বুকে একটা সীমারেখা টেনে দিয়েছিল। এটা যেমন সত্যি কথা, সেরকম এটাও সত্যি কথা যে আমরা আজ অবধি কেউ ভাবতে পারিনি যে আমরা গিয়ে 100 কিলোমিটার 200 কিলোমিটারে গিয়ে আমরা কোথাও বম্বিং করে আসব। বলছেন কিন্তু আমি যোগ করব, সেটা হচ্ছে কার্গিল হোক কিংবা এই অপারেশন সিঁদুর, আমাদের সাফল্য কিন্তু এসেছে, আমরা যেন ভুলে না যাই, ভারতীয় সশস্ত্র বাহিনীর হাত ধরে, রাজনৈতিক দল নয়। 1, 2 হচ্ছে সজল, এইটাই হচ্ছে মুশকিল যে আমার সঙ্গে মতে মিললে সে ভালো, মতে না মিললে সে খারাপ। যে লোকগুলো আজকে দেশের বিদেশ সচিবকে বা ওই রকম সেনাবাহিনীর 2 জন আইকনকে এইভাবে কটাক্ষ করছে, তারাই কিন্তু 2 দিন আগে হাততালি দিচ্ছিল, তখন খারাপ লাগে। হ্যাঁ, এখানে নেই। দল বদলের ক্ষেত্রে আমি এরকম অনেক দেখেছি। কিছু মানুষ কথা বলেন, তারা নিজেদেরকে বলেন যে আমরা বিশেষজ্ঞ। বিশেষজ্ঞ 2টো মানে হয়, একটা মানে যেটা আপনারা ভাবেন, আরেকটা মানে আমার কাছে যারা বিশেষভাবে অজ্ঞ তারাও বলতে শুরু করেন এই বিষয়ে। আপনি কোনো ব্যক্তিগতভাবে কোনো জায়গায় নেবেন না, এটা সর্বত্র আছে। আমি বলছি যে আনন্দ হয়নি। আনন্দ যদি এতে না হয় যে প্রধানমন্ত্রী বলছেন রাত মে সূর্য দেখা দিয়া, রাত্রেবেলা সূর্যের আলো দেখিয়ে দিয়েছে, এগুলো বলা খুব সহজ। জানেন তো, ট্রাম্প হচ্ছে অনেকটা কুণাল ঘোষের মতন, কখন কি লিখে যাচ্ছে তার কোনো মাথা নেই, মুন্ডু নেই, তার দায় নিতে হচ্ছে। 3 দিন আগে বলিনি কেন? প্রয়োজন বোধ করেনি। মুশকিলটা হচ্ছে বিশ্বনাথ চক্রবর্তী পিওকে দখলের স্বপ্ন দেখায়নি, স্বপ্ন দেখিয়েছেন তো দেখিয়েছো তোমরা যে পিওকে দখল করে দেখিয়ে দেবো, তো তার পাল্টা হতাশা কিছু লোকের হতে পারে না। আমি বলিনি পিওকে, এই যুদ্ধটা পিওকে দখল করার যুদ্ধ ছিল না। ওইটা কবে বললে? কবে তুমি বুঝতে পারলে আগে বলো। বলে দিয়েছেন পার্লামেন্টে, এই যুদ্ধটা ছিল ওই আপনার পেহেলগাঁওতে যারা হামলা করেছিল সেই হামলাকারীদের উত্তর দেওয়ার ছিল। ভারতবর্ষ, আমি একটু বলে নিই, আপনি তাড়াতাড়ি হাত তুলবেন না বিশ্বনাথ দা, সেটা হচ্ছে যে ভারতবর্ষ কখনোই কোথাও হামলা করেনি।
আপনি মনে করে দেখুন ভারতবর্ষ না ওনাকে মনে করেছো কি আমরা সবাই এটা বিশ্বাস করি ভারতবর্ষ হামলা তো করেনি এই যুদ্ধের দিকে ভারতকে ঠেলে দেওয়া হয়েছে আমরা আবারও বলছি যে ভারতবর্ষ আজ কি বলছে তুমি গুলি মেরো না আমি গোলা মারবো না তো ওদের যদি ক্ষমতা দেখায় গুলি মারুক একটা হলো যে দেখুন যখন যুদ্ধ চলছিল বারবার আমি মানে যদি আপনি আর্কাইভ থেকে দেখবেন আমি বলছিলাম এইটা সমালোচনার সময় নয় এটা মূল্যায়নের সময় নয় ভারত মাতার সাথে আমরা আছি ফলে প্রশ্নটা হচ্ছে এখন আমরা মূল্যায়ন যদি না করি কোন সময় মূল্যায়ন করব এক দুটো তিনটে আমি পয়েন্ট একটা হলো এই প্রথম যে পাকিস্তানকে মানে ভারত আর পাকিস্তানকে এক আসনে মার্কিন যুক্তরাষ্ট্র বসিয়েছে একটা দেশ সরাসরি সন্ত্রাসবাদের সাথে যুক্ত আর একটা দেশ সন্ত্রাসবাদের মানে আক্রান্ত তারপরে 72 ঘন্টা হয়ে যাওয়ার পরে সরাসরি মানে মনে রাখবেন ট্রাম্প সরাসরি এটা কিন্তু ইন্টারভিউ দিয়েছে এমন না টুইটার অমুক জায়গায় সোশ্যাল মিডিয়াতে বলেছে ফলে ভারত এবং পাকিস্তানকে একটা আসনে বসালো নরেন্দ্র মোদীকে সরাসরি আঘাত করা উচিত ছিল আমি বলছি এটা আমাদের বড় ডিপ্লোমেসির মানে brokered a historic ceasefire to stop the escalating violence between India and Pakistan and I used trade to a large extent to do it. I said, fellas, come on, let's make a deal. Let's do some trading. Let's not trade nuclear missiles. Let's trade the things that you make so beautifully. Actually getting along. Maybe we can even get them together a little bit, Marco, where they go out and have a nice dinner together. Wouldn't that be nice? দ্বিতীয় যে বিষয়টা সুমনদা মানে খুব দুঃখ হয় যে মানে মানে বিজেপি দল বারবার যেটা বলবার চেষ্টা করে যে অ্যাজ ইফ যেন বিজেপি ইজ ইকুয়াল টু ভারত বিজেপি ইজ ইকুয়াল টু ভারত নয় এই ভারতবর্ষের না মানে যখন বিজেপির বাইরে সরকারের বাইরে কোনো কথা হচ্ছে সঙ্গে সঙ্গে সেটাকে দেশদ্রোহী তোমরা এদিক বলিয়েছো আজকে সেই প্রশ্নটা আসছে কালকে আপনি কিন্তু এই কথাটা বলতেন যে সেই আগুনে তোমরা পুড়ছো এখন সেই আগুনে পুড়ছো মানুষের দুঃখটা ওখান থেকে আসছে যে তোমরা হাইপার তুলেছিলে তোমরা এতটাই উপরে উঠিয়েছিলে আপনি চানটা কি আপনি চানটা কি আপনি পাকিস্তানটাকে গাজা দেখতে চান ভালো কথা কিন্তু আমি না আপনি চানটা কি আপনি যুদ্ধ চান তুমি আপনি যুদ্ধ চান তুমি চাইলে এক মিনিট বলুন তোমার দলকে নামতে হচ্ছে কেন আমার পাবলিক কানেক্টিভিটিতে নামতে হচ্ছে কেন কেন মানুষ স্বতঃস্ফূর্তভাবে রিলেট করতে পারছে না এই সাফল্যের সাথে মানুষ স্বতঃস্ফূর্তভাবে কেন এই সাফল্যের সাথে নিজেকে রিলেট করতে পারছে না কেন বিজেপিকে আলাদা করে প্রোগ্রাম করতে হচ্ছে কেন বিজেপিকে আলাদা করে প্রোগ্রাম করতে হচ্ছে তুমি আমায় বলো এর আগে তো করতে হয়নি অতীতে করতে হয়নি অতীতে আপনি কোনোদিন দেখেছেন ভারতবর্ষ 200 কিলোমিটার দূরে গিয়ে বোমা মেরে এসছে দেখেছেন একটা এয়ারবেস ধ্বংস করেছে শুনুন তাহলে তো আরো বেশি সমর্থন ছিল আপনারা সবাই চুপ ছিলেন একটু আশা করতে পারি আমরাকে এক করবেন না এবার আরো বেশি এই প্রবলেম আপনারা সবাই বলে কিন্তু আমি আমরাকে এক করবেন না আমেরিকাকে অস্বীকার করা এত সহজ বিষয়ও নয় এই বাস্তবটা মানতে হবে পৃথিবীতে একটা সময় দেখবেন কংগ্রেসীরা বলছে আমেরিকার কাছে মাথা নয়নি কারণ মাথাটা সেদিন রাশিয়ার কাছে বিক্রি করা ছিল কিন্তু আজ ভারতবর্ষ বিক্রি করেনি যারা ব্যবসার কথা বলছে না কিন্তু ক্রনোলজিটা দেখো সজল অন্তত 1.5 ঘন্টা পরে আমেরিকার ঘোষণার 1.5 ঘন্টা পরে ভারত সেই যুদ্ধবিরতি ঘোষণা করছে এইটাও কিন্তু যে কোনো নাগরিকের পক্ষে সম্মানজনক নয় আমিও মানছি মানছো তাহলে আমাকে কেন গালাগালি করছো তুমি আর কুনাল বসে তফাৎ কোথায় তোমার আর কুনাল বসে তফাৎ কোথায় না কোনো তফাৎ নেই আপনার সাথেও কুনাল ঘোষের কোনো তফাৎ কোথায় আমি জানি না আপনি কি ট্যাবলেট খেয়ে আমি একেবারে দুজনে দাঁড়ি টানলাম তার কারণ এইখান থেকে মূল যেটা কারুর কোনো যুদ্ধের প্রথম কথা যে যুদ্ধ বোমা পড়লে হাততালি দেওয়ার এই প্রবণতা এটাকে আমরা গ্রাহ্যের মধ্যে ধরি না এটা সভ্য সমাজের প্রবণতা হতে পারে না ইংরেজিতে একটা পুরনো কথা আছে যে যুদ্ধে কেউ জেতে না কিন্তু তা সত্ত্বেও একটা রাষ্ট্র যখন তার যুদ্ধের কোনো বাধ্যবাধকতা সংঘর্ষের বাধ্যবাধকতার মধ্যে যায় তখন তার নাগরিকদের সেই মুহূর্তে কেন রাষ্ট্রের দিকে তার সিদ্ধান্ত নেওয়া হলো তার ক্ষোভটা তার রাগটা কত দূর যেতে পারে আমি আবার সেই জায়গায় ফিরব যে সেটা কি এত দূর যেতে পারে যে পেশাদার আমলা তার পদের কারণে সেটা ঘোষণা করেছেন এবং সেনাবাহিনীর যে দুই নায়ক আমি নায়কই বলবো একদম কর্নেল কুরেশি এবং উইং কমান্ডার সিং তাদের যেহেতু তারা সেই সাংবাদিক সম্মেলনে ছিলেন তাদের এইভাবে এই কুরুচিকরভাবে এই অসভ্যভাবে আক্রমণ
আমি বলছি এইটা কি নাগরিকদের, আমার রাষ্ট্রের কোনো একটা সিদ্ধান্তের সঙ্গে আমি একমত হতে পারি, দ্বিমত হতে পারি, আমি সম্পূর্ণ মন থেকে মনে করতে পারি যে রাষ্ট্র ভুল সিদ্ধান্ত নিয়েছে, তাতে আমার অন্যকে, তার পরিবারকে, এমনকি তাদের কন্যাকে, পরিবারের সদস্যদের এইভাবে নিচু করার, এইভাবে ছোট করার এ কোনো অধিকার রাষ্ট্র আমায় দেয় না কি? আর রাষ্ট্র সেই বিষয়ে ব্যবস্থা কেন নিচ্ছে না, এই প্রশ্ন আমি আবার তুলব। পাশাপাশি আপনাদের হিমাংশীর কথা বলবো, যে হিমাংশী বিনয় নরওয়াল, তার স্বামী নৌসেনার লেফটেন্যান্ট, তার সেই ছবি এই পেহেলগামে ঘটনার পর গোটা পৃথিবীতে ভাইরাল হয়েছিল। তিনি বলেছিলেন যে হ্যাঁ, অবশ্যই বিনয়কে যারা হত্যা করেছে তাদের শাস্তি দিতে হবে, কিন্তু তিনি কোনো নির্দিষ্ট ধর্মের কথা বলেননি। এই অপরাধে তার পুরনো পোস্ট খুঁজে বের করে সেই দিয়ে সম্পূর্ণ ভিত্তিহীন কদর্য ব্যক্তিগত আক্রমণ যারা করতে পারলো, তাদের কি বলবেন আপনারা? জাতীয়তাবাদী বলবেন, যুদ্ধবাজ বলবেন, যুদ্ধ বিরোধী বলবেন, ভারতের নাগরিক বলবেন, ভারতের সুনাগরিক বলবেন? সুনাগরিক তো কিছুতেই বলা যাবে না। আমার প্রশ্ন আবার, কেন তাদের বিরুদ্ধে রাষ্ট্র ব্যবস্থা নেয় না? নাকি এই লোকগুলো, এই গোষ্ঠীগুলো আসলে বড় বড় রাজনৈতিক দলের ছত্রছায়ায় থাকে, কখনো পোষ মানে, কখনো মানে না, কিন্তু আসলে তাদের ইন্ধন যোগায় এই রাজনৈতিক দলগুলো। এই ট্রোলিং বাহিনীকে তারা অত্যন্ত পরিকল্পনা মাফিক ব্যবহার করে এবং হয়তো ভোটের সময় সেই পরিকল্পনা তাদের একেবারে সক্রিয় হয়, আরও সক্রিয় হয়। কিন্তু আবার বলছি, এরা কার্যত ফ্র্যাঙ্কেস্টাইনের দৈত্যতে পরিণত হচ্ছে। উদাহরণ চাই, দেখুন। একজন পেহেলগাঁওয়ের জঙ্গি হামলায় বিয়ের মাত্র 7 দিনের মধ্যে স্বামীকে হারিয়েছেন, আর এই দুজন সেই পেহেলগাঁও কাণ্ডের প্রত্যাঘাত, দেশের সাহসী পদক্ষেপ গোটা বিশ্বের সামনে তুলে ধরেছেন। প্রথমজন জঙ্গিদের হাতে নিহত নৌসেনার লেফটেন্যান্ট বিনয় নরওয়ালের শোকাতু স্ত্রী হিমাংশী, যার হাতের মেহেন্দি শোকানোর আগেই তার স্বামী চলে গেছে। দ্বিতীয়জন কর্তব্যে অবিচল আমাদের দেশের বিদেশ সচিব IFS অফিসার কাশ্মীরি পণ্ডিত বিক্রম মিস্ত্রি, আর তৃতীয়জন প্রতি মুহূর্তে পাকিস্তানকে ছিন্ন ভিন্ন করে দেওয়ার বিবরণ দেশবাসীর সামনে তুলে ধরা কর্নেল সোফিয়া কুরেশি। অপারেশন সিঁদুরের প্রতীক এই 3টে মানুষকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় দেখা গেল আক্রমণ, কটাক্ষের বন্যা, যা আরও একবার দেখিয়ে দিল সোশ্যাল মিডিয়ার ট্রোল সংস্কৃতি নামতে নামতে কোন তলানিতে পৌঁছে গেছে। 22 এপ্রিল বাইসারানের জঙ্গি হামলায় নিহত হন লেফটেন্যান্ট বিনয় নরওয়াল। হিমাংশীর সিঁথির সিঁদুর মুছে যায়। স্বামী হারানো হিমাংশী স্পষ্ট জানিয়েছিলেন তিনি স্বামীর হত্যাকারীদের শাস্তি চান, তবে সামগ্রিকভাবে মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ চান না। Going against Muslims or Kashmiris, we don't want this. We want peace. Of course, we want justice. Of course, the people that have done wrong with him should be punished. ব্যাস, কেন মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষমূলক কথা বললেন না স্বামীহারা হিমাংশী? সোশ্যাল মিডিয়ায় জেএনইউয়ের এই প্রাক্তন ছাত্রীর ওপর ঝাঁপিয়ে পড়েন নেটিজেনদের একাংশ। তার চরিত্র হনন করতেও পিছপা হননি তারা। বিক্রম মিস্ত্রির মতো একটা ভদ্রলোক টেলিফোনে তাকে আক্রমণ করা, এর কোনো যুক্তি তো নেই। হিমাংশী যা বলেছে তো যুক্তিসঙ্গত কথা বলেছে এবং খুব শুনে আমাদের তো খুব প্রশান্তি বোধ হলো। এই উগ্রতা, এটা তো মানে অযৌক্তিক তো বটেই এবং অত্যন্ত অশালীন বটে। যা হচ্ছে সেটা একেবারেই ভালো হচ্ছে না, দুর্ভাগ্যজনক। শুধু হিমাংশী নয়, ট্রোল বাহিনী টার্গেট করতে ছাড়েনি ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি, এমনকি তার পরিবারকেও। শনিবার সরকারের তরফে নেওয়া সংঘর্ষ বিরতির কথা দেশকে জানান বিক্রম মিস্ত্রি। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় তাকে কুরুচিকর আক্রমণ শুরু হয়। দেশের বিদেশ সচিবের পারিবারিক ছবির নিচে লেখা হয় দেশদ্রোহী, বিশ্বাসঘাতক, এমনকি বিক্রম মিস্ত্রির মেয়ের ফোন নম্বর অব্দি ফাঁস করে দেওয়া হয় বলে অভিযোগ। শেষ অব্দি ভারতীয় বিদেশ মন্ত্রকের সর্বোচ্চ কর্তা নিজের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট বন্ধ করে দিতে বাধ্য হন। অপারেশন সিঁদুরের প্রতিটি আপডেট নিয়ে বিদেশ সচিব বিক্রম মিস্ত্রির সঙ্গে সাংবাদিক বৈঠকে দেখা গেছে ভারতের 2 বীর কন্যা কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার বমিকা সিংকে। এই আবহে বিজেপি শাসিত মধ্যপ্রদেশের এক মন্ত্রীর মন্তব্য ঘিরে তৈরি হয়েছে প্রবল বিতর্ক। তিনি ভারতের প্রত্যাঘাত নিয়ে বলতে গিয়ে ভারতীয় সেনার এক আধিকারিককে কার্যত জঙ্গিদের বোন বলে মন্তব্য করেছেন। उन्होंने कपड़े उतार के हमारे हिंदुओं को मारा और मोदी जी ने उनकी बहन को उनकी ऐसी की तैसी करने हमारे जहाज से उनके घर ले गए। अब मोदी जी कपड़े तो उतार नहीं सकते थे, इसलिए उनके समाज की बहन को भेजा कि तुमने हमारी बहनों को अगर विधवा किया है तो तुम्हारे समाज की बहन आके तुम्हें नंगा करके छोड़ेगी। মতের অমিল হলেই সোশ্যাল মিডিয়ায় এই কুরুচিকর আক্রমণ কেন? এটা একটা কুৎসিত ব্যাপার। হিমাংশী যে সে তো অত্যন্ত মানবিক একটা কথা বলেছে, আর বিক্রম মিস্ত্রি তার
সরকারি দায়িত্ব পালন করেছে অত্যন্ত সক্ষমতার সঙ্গে। তাদের নিয়ে যে এভাবে ট্রোল করা যেতে পারে সেটা সত্যি সত্যি মানুষের বুদ্ধিতে আসে না। ব্যাপারটা লজ্জিত বোধ করছি যে আমি এই দেশের মানুষ। এর আগেও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের একাংশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে, এবার তা আরও জোরালো হলো। কৃষ্ণেন্দু অধিকারী ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। শুধু যুদ্ধবাজ না নয়, এর উল্টো মেরুর মানুষরাও কি কম কিছু করেছেন? গত বৃহস্পতিবার যখন একটার পর একটা খবর আসছে, ইনফ্যাক্ট ঘটনাচক্রে আজকে যারা ব্রিগেডিয়ার অতিথি আমার আছেন সেদিনও তারা ছিলেন, তখন একেবারে ভারতে বসে ভারতের পক্ষ থেকে এমন পরপর ট্রোলিং শুরু হলো যে আপনার হঠাৎ মনে হবে যে এটা পাকিস্তানি কেউ করছেন, কিন্তু না, আমাদের দেশের নাগরিকরা মনে করছেন যে ভারতবর্ষের সেই ক্ষমতা নেই যে লাহোর, করাচি বা ইসলামাবাদে আঘাত করা যায়। আমার ব্রিগেডিয়ার দাস প্রথম দিন থেকে বলতেন যে মিলিটারির খবর দুটো জিনিস হয়, একটা হচ্ছে যা হয় তার থেকে কম বলা হয় এবং বাসি মানে বেশ কয়েকদিন পরে হয়। এক্স্যাক্টলি তাই হলো। প্রথম সাংবাদিক সম্মেলন, তারপরে দ্বিতীয় সাংবাদিক সম্মেলনে, বিশেষ করে গতকালের সাংবাদিক সম্মেলনে আমি স্ক্রিনে দেখাতে চাইব, একেবারে স্পষ্ট করে কোথায় কোথায় ভারতীয় বায়ুসেনা টার্গেট করে সফল হয়েছে। টার্গেটেড এয়ার স্ট্রাইকস কন্ডাক্টেড অ্যাক্রস লেন্থ অ্যান্ড ব্রেথ অফ পাকিস্তান বলে, তার ভেতর লাহোর, করাচি, ইসলামাবাদ তো আছেই, এইরকম একাধিক জায়গায় একেবারে পিন পয়েন্ট করে। এছাড়া বিভিন্ন, আপনারা জানেন যে এই সাংবাদিক সম্মেলন গোটা ভারতবাসী 140 কোটি প্রায় দেখেছেন, তারা একেবারে স্পষ্ট করে সেইখানকার স্যাটেলাইট ম্যাপিং, ফুটেজ ইত্যাদি দেখিয়ে দিলেন। আমরা পরিষ্কার প্রশ্ন করেছিলাম সেনার একাধিক প্রেস কনফারেন্স যে সত্যি লাহোর, করাচি কি আক্রমণ করতে পেরেছি আমরা? একেবারে স্পষ্ট অন ক্যামেরা তারা কি বলেছেন আপনাদের দেখাবো, কোনো দ্বিধা নেই। কিন্তু আমার বিস্ময় এবং ক্ষোভ এবং যন্ত্রণার জায়গাটা হচ্ছে আমাদের ভারতবর্ষে বসে আমাদের সহনাগরিক, আমাদের সেনার এবিলিটি নিয়ে প্রশ্ন তুলল এবং তারা পরিষ্কার বলে গেল যে এইগুলো মিডিয়ার ছড়ানো, আসলে ভারতবর্ষের সেনা এদের কোনো শহরকে স্পর্শ করতে পারেনি। আমার সহনাগরিক এরম ভাবলেন, বললেন, সবথেকে বড় কথা লিখলেন এবং মানুষকে বিভ্রান্ত করলেন। আমি প্রথমে দেখাবো করাচি এবং লাহোর নিয়ে সেনার আধিকারিকরা কি বলেছেন। In a measured and calibrated response, we've once again targeted his military installations, which included his SAM sites at Malirkant. This also included his surveillance radar sites at Lahore and close to Gujranwala. এবার আসবো চাকলালা মানে ইসলামাবাদ। একেবারে পরিষ্কার ইসলামাবাদ কিভাবে আক্রমণ হয়েছে, সেখানে সফলভাবে আক্রমণ চালিয়েছে ভারতীয় সশস্ত্র বাহিনী। এইবার আপনাদের দেখাবো ইসলামাবাদের অংশ। Decision was taken to strike where it would hurt. The bases we struck include Chaklala, Rafiki, and mind you, Chaklala is Islamabad. Rahim Yar Khan, Sakar, sending a clear message that aggression will not be tolerated. We have the capability to target every system at these bases and more. দেখুন, এইখান থেকে আমি একেবারে আন্তর্জাতিক থেকে জাতীয়, জাতীয় থেকে পশ্চিমবঙ্গের বিষয়ে ঢুকবো যে আমাদের এই রাজ্যে কতটা সুরক্ষিত আমরা, বিশেষ করে যখন আমাদের দীর্ঘ বাংলাদেশ সীমান্তের একপাশে মৌলবাদী শক্তি ক্রমশ শক্তিশালী হচ্ছে এবং অন্যদিকে এই পরিবর্তিত পরিস্থিতি। আমি প্রথমে একটা প্রতিবেদন নিয়ে তারপর রাহুলের কাছে যাব। পশ্চিম সীমান্তে পাকিস্তান বারবার শাস্তি পাওয়ার পরেও সোজা হচ্ছে না যারা। এতদিন পূর্ব সীমান্ত নিয়ে নিশ্চিন্ত ছিল ভারত, কিন্তু এখন বাংলাদেশে ভারত বিরোধী ও পাকিস্তান প্রেমীদের যে রমরমা, তাতে এই সীমান্ত নিয়েও নয়াদিল্লির প্রবল মাথা ব্যথা। চিকেন স্নেক কিংবা শিলিগুড়ি করিডোরের দিকে বাংলাদেশের কট্টরপন্থী থেকে শুরু করে বাংলাদেশের সেনাকর্তাদের একাংশের কুনজর। এই প্রেক্ষাপটে উদ্বেগ বাড়িয়ে বৃহস্পতিবার রাতে বীরভূমের নলহাটি ও মুরারই থেকে দুই সন্দেহভাজন জামাতুল মুজাহিদিন বাংলাদেশ জঙ্গিকে গ্রেফতার করে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। ধৃত আজমল হোসেন ও সাহেব আলী খানের বাড়ি বীরভূমেই। তারপর দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার থেকে আব্বাস উদ্দিন মোল্লা নামে আরও একজন সন্দেহভাজন জেএমবি জঙ্গিকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনজনই এসটিএফের হেফাজতে রয়েছে। খাগড়াগড় কাণ্ডে সামনে এসেছিল জামাতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবি জঙ্গি যোগ। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিরিখে পশ্চিমবঙ্গে ফের এই জঙ্গি গোষ্ঠী জমি তৈরির চেষ্টা করতে পারে বলে আশঙ্কা নিরাপত্তা বিশেষজ্ঞদের। এই প্রেক্ষাপটে এসটিএফ সূত্রে দাবি করা হচ্ছে
ধৃত 3 জন বীরভূম মডিউল তৈরি করেছিল। এই জিনিসগুলো কিন্তু আমাদের চোখ খুলে দিচ্ছে, যেভাবে আমাদের খাগড়াগড়কে ভুললে চলবে না। উই হ্যাভ টু রিমেন কমপ্লিটলি 100% অ্যালার্ট, কেন কখন কি হয়ে বসবে আই ডোন্ট থিঙ্ক এনিবডি ক্যান প্রেডিক্ট ইট ইভেন। জঙ্গি কার্যকলাপ ও লস্করি তৈবার সঙ্গে জড়িত থাকার অভিযোগে 2020 মার্চে তানিয়া পারভিনকে গ্রেফতার করেছিল পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ। কাশ্মীরে যখন জঙ্গি কার্যকলাপের বাড়বাড়ন্ত, তখন আরও একবার সামনে চলে এসেছে সেই তানিয়া পারভিনের নাম। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার ধারায় মামলা করা হয়। পরবর্তীকালে সেই তদন্তভার যায় এনআইএর হাতে। চার্জশিটে এনআইএ দাবি করে পাকিস্তানের একাধিক লস্কর জঙ্গির সঙ্গে পরিচয় ছিল তানিয়া পারভিনের। ইউনাইটেড স্টেটস অফ ইসলাম, পাকিস্তান কি শহজাদিয়া, কাশ্মীর কি শহজাদিয়া এমনই জঙ্গিদের একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে যুক্ত ছিল তানিয়া। এনআইএ সূত্রে দাবি, পাকিস্তান থেকে পরিচালিত এই গ্রুপগুলির উদ্দেশ্য ছিল কাশ্মীরকে ভারত থেকে বিচ্ছিন্ন করে দেওয়া নিয়ে উস্কানি ছড়ানো, ভারতীয়দের মগজ ধোলাই করা। এনআইএ সূত্রে দাবি, হোয়াটসঅ্যাপে তানিয়ার সঙ্গে যোগাযোগ করে লস্করের 2 জঙ্গি, একজন বিলাল দুরানি, আরেকজন আয়েশা বুরান ওরফে আয়েশা সিদ্দিকি। দুজনেরই বাড়ি পাকিস্তানে। এনআইএ সূত্রে আরও দাবি করা হচ্ছে 7টি নম্বর থেকে বিভিন্ন সময় তানিয়ার সঙ্গে যোগাযোগ করেছে বিলাল। তাকে বোঝানো হতো ভারত থেকে কাশ্মীরকে বিচ্ছিন্ন করতে হবে। সেই কাজে সামিল করা হয়েছে তানিয়াকে। খুব দ্রুত সেও যাবে কাশ্মীরে। এমনকি জিহাদি মুভমেন্টে যোগ দিলে, ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে কাজ করলে টাকাও দেওয়া হবে বলে প্রস্তাব দেওয়া হয় জঙ্গি গোষ্ঠীর তরফে। তানিয়া পারভিন এই বসিরহাট থেকে ধরা পড়েছিল, মোস্ট প্রবাবলি বসিরহাট থেকে যে ধরা পড়লো, ও লস্করি তৈবার মেম্বার, সক্রিয় মেম্বার। লস্করি তৈবার ওয়ান অফ দ্য এম হচ্ছে কাশ্মীরকে ভারত থেকে বিচ্ছিন্ন করে পাকিস্তানের সঙ্গে যোগ করা। এটাই হচ্ছে তো মেন মোটো ওদের। এবং যার জন্যে শুধু ওরা কাশ্মীরকে টার্গেট করছে তা নয়, টোটাল হিন্টারল্যান্ড অফ ইন্ডিয়াকে এরা ডিস্টেবলাইজ করার ধান্দা করছে এরা। অন্যদিকে রবিবার রাতে নেপাল সীমান্ত লাগোয়া বিহারের মতিহারিতে এনআইএ ও বিহার পুলিশ যৌথ অভিযান চালিয়ে খালিস্তানি জঙ্গি কাশ্মীর সিং গলওয়ার্ডিকে গ্রেফতার করে। এনআইএর প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, রবিবার খালিস্তানি জঙ্গি কাশ্মীর সিং গলওয়ার্ডিকে গ্রেফতার করা হয়েছে, যার সঙ্গে বব্বর খালসা জঙ্গি হরবিন্দর সিং সাধু ওরফে রিন্ডার যোগ রয়েছে। 2016 সালে জেল ভেঙে পালিয়েছিল এই কাশ্মীর সিং। এনআইএ জানিয়েছে, জেল ভেঙে পালানোর পর থেকে রিন্ডা সহ খালিস্তানি জঙ্গিদের সঙ্গে যোগাযোগ ছিল কাশ্মীর সিংয়ের। খালিস্তানি জঙ্গিদের চক্রান্তে জড়িত থাকা, তাদের মদত ও টাকা জোগানো, আশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পাঞ্জাবের লুধিয়ানার বাসিন্দা কাশ্মীর সিং গলওয়ার্ডিকে বিহারের মতিহারি থেকে গ্রেফতার করা হয়েছে। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। তানিয়া পারভিন কিন্তু আমাদের এই ঘরের কাছে উত্তর 24 পরগনার হারোয়ার বাসিন্দা। আমি বেঙ্গল পুলিশের এসটিএফকে ধন্যবাদ দেব যে কাশ্মীর পুলিশ তাদের সঙ্গে যোগাযোগ করে, তারাও ট্র্যাক করে কাশ্মীরি জঙ্গি আমাদের এই রাজ্য থেকে গ্রেফতার হচ্ছে। আমি রাহুলের কাছে আসব যে এই রাজ্যের সমস্যা আরেকটা কারণে গভীরে, সেটা হচ্ছে গোটা দেশে জাল পাসপোর্ট, জাল ভোটার আইডি, জাল আধার এর একাধিক ঘটনার সঙ্গে, এমনকি অর্ডিন্যান্স ফ্যাক্টরি সেই জালিয়াতি এবং তথ্য পাচারের ঘটনার সঙ্গে সরাসরি এই রাজ্যে কার্যত একটা ইন্ডাস্ট্রি চলেছে বলে রিপোর্টে লেখা হয়েছে। এছাড়া আছে নকল এই নথি ব্যবহার করে সিম কার্ড উদ্ধার। আমি বলছি এইখানে কিন্তু রাজ্যের দায়িত্ব নিঃসন্দেহে বাড়ছে। রাহুল মানবে আশা করি। না, যেমন রাজ্যের দায়িত্ব বাড়ছে সুমন, তেমন তানিয়া পারভিনের কথা দেখাচ্ছিলে, তাকেও কিন্তু এসটিএফ গ্রেপ্তার করেছে। গত বীরভূম মডেল নিয়ে যে কথা বললে, সেই 2জন জঙ্গিও কিন্তু রাজ্য এসটিএফে গ্রেপ্তার করেছে। তো রাজ্যের কাজ করছে। এখানে দাঁড়িয়ে তুমি যেটা বলতে চাইছো হচ্ছে আভ্যন্তরীণ সুরক্ষা। এটা বড় প্রশ্ন ভারতবর্ষে আজকে, নিশ্চয়ই তাই। আমরা এত কথা বললাম এখানে, বিরোধী এত কথা আলোচনা করলেন। আমি এটা ব্যক্তিগতভাবে মনে করি যে ইন্ডিয়ান আর্ম ফোর্স ইজ ফার অ্যাহেড ফ্রম পাকিস্তান চিরকাল ছিল, আজও আছে। কারণ 1971 যে যুদ্ধ হয়েছিল, সেখানেও 93,000 পাকিস্তানি ফোর্স যে বন্দী হয়েছিল, তখনও তো তার মানে আর্ম ফোর্স শক্তিশালী ছিল, তাই তো পাকিস্তান মাথা নত করেছিল। আজকে সেটা নতুন নয়, আর্ম ফোর্স চিরকালই শক্তিশালী ভারতবর্ষে। কিন্তু একটা কথা বলতে হবে, যেটা আমি বিশ্বনাথ একটু আগে বলছিলেন, যে তাহলে আমরা কি জন্য করছি আভ্যন্তরীণ সুরক্ষা। আমি এই কারণে বললাম যে যেটা একটু আগে সজল বললো যে পুলওয়ামার বিরুদ্ধে গেছে, তো পুলওয়ামার বিরুদ্ধে কি শিক্ষা দিতে চেয়েছি আমরা? সন্ত্রাসবাদের বিরুদ্ধে শিক্ষা। অনেক সময় দিকে এটা কোট করা হয়, কিন্তু আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ চাইনি, আমরা চেয়েছি সন্ত্রাসবাদকে দমন করতে। আরে কোন সন্ত্রাসবাদ সুমন? যেখানে তুমি একটা কথা বলো বারবার, জঙ্গিস্তান। পাকিস্তানের সাথে সন্ত্রাসবাদকে আলাদা করে দেখার মতো কোনো জায়গা পাকিস্তান রেখেছে? যেখানে পাকিস্তান নিজের নাগরিকদের পণবন্দি করে, যেখানে পাকিস্তান বীর শহীদের সম্মান দেয়, সন্ত্রাসবাদের পতাকায় মুড়ে, তারপরেও সন্ত্রাসবাদ আর পাকিস্তান কথাটা আলাদা কোথায়? তাহলে সেই সন্ত্রাসবাদী দেশ বা সেই জঙ্গিস্তানের বিরুদ্ধে সিজফায়ার হলো
মানলাম, কেউ বলেনি। বিদেশ মন্ত্রক বললেন 2.5 দিন পরে, মার্কো রুবিও ভুল বলেছেন, জেডি ভান্স ভুল বলেছেন, প্রধানমন্ত্রী কোথাও মত দেননি। তাহলে দিলটাকে এই যে জঙ্গি সংঘর্ষ বিরতি হলো, এটা কি জন্যে, কোন স্বার্থে হলো? আমাদের সেনা কি চিরকাল রক্ত ঝরাবে এই জন্যে? কখনো বাংলাদেশ স্বাধীন হবে, বা কখনো দাঁড়িয়ে কতদিন পরে শুনবো বালুচিস্তান স্বাধীন হয়েছে, তার জন্য কি আমাদের সেনারা খাবার রক্ত ঝরাবে? এটাই কি আমাদের মোটো? আর আমাদের মূল ভূখণ্ড পিওকে, সেই নিয়ে কেউ একটি কথাও বলবে না, বলবে আলোচনা হবে, কিন্তু কেড়ে নেওয়ার মানসিকতা বা সাহসিকতা কেউ দেখাবে না। কারণ কি? যদি আমাদের বালুচে ইন্টারনাল প্রবলেম, ভেতরের বিপ্লবীরা, এটা ভারতবর্ষে ঘোষিত অবস্থান। তাহলে তুমি একটু আগে বললে না আবেগ, একটু আগে যে বললে যে পাকাপাকি বন্দোবস্ত, না না ব্যক্তিগতভাবে আমি সমালোচনা, ব্যক্তিগত নয়, আমি একেবারে এডিটোরিয়ালেও সমালোচনা করলাম যে জাতীয়তাবাদের আবেগকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারে। একদম তাই, আমি তাই বলছি। আমাকে বলতে তো শুনুন। হ্যাঁ নিশ্চয়ই। কারণ হচ্ছে এখানে দাঁড়িয়ে তাহলে ভারতবর্ষের মানুষেরও একটা আবেগ নিশ্চয়ই আছে, যেখানে দাঁড়িয়ে কাশ্মীরি বা রাজস্থানী বা যারা ওই বর্ডার সীমান্তবর্তী এরিয়ার মানুষ, যারা প্রতিদিন ধরে ভাবছেন এই মুহূর্তে বোমিং হতে পারে, এই মুহূর্তে মৃত্যু হাতে নিয়ে তারা লড়ছেন, সেনাবাহিনীকে মদত যোগাচ্ছেন, মনোবল বাড়াচ্ছেন, তাদেরও তো মনে হতে পারে যে মূল ভূখণ্ড পিওকে আমাদেরকে ফিরে আসুক। আজকে বাংলাদেশ স্বাধীন হয়ে যাবে, কালকে বালুচিস্তান স্বাধীন হয়ে যাবে, কিন্তু আমাদের পিওকেই রয়ে যাবে। আমার প্রশ্ন সেখানে, সেই আবেগটা কোথাও না কোথাও কাজ করে আমাদের মধ্যে। আভ্যন্তরীণ সুরক্ষা তুমি যদি কথা বলো, আমাকে তুমি বলো যে পুলওয়ামাতে কতশো RDX ঢুকলো ভারতবর্ষে, সেই ইন্টেলিজেন্স কিন্তু ফেল করেছিল, আজ অব্দি তার উত্তর আমরা পাইনি। কিভাবে, কেন ইন্টেলিজেন্স ফেল করেছি, সেক্ষেত্রে শিক্ষাও আমরা নিইনি। বালাকোট স্ট্রাইকের পর আবার জঙ্গি 200 আক্রমণ করে ভারতবর্ষের উপর, সেই শিক্ষাও আমরা নিইনি। পরবর্তীকালে আমি পুরো সেনাবাহিনীকে সম্মান জানাচ্ছি, যা করেছে তার পুরো সম্মান জানিয়ে বলছি, আজ NIA 20 দিন ধরে চিরুনি তল্লাশি চালাচ্ছে, যে 4 জন জঙ্গি, যেটা সজল বলল পুলওয়ামা কাণ্ডের জন্য দায়ী, তাদেরকে এখন অবধি খুঁজে পাওয়া যায়নি। তারা 4 জন ছিল না 5 জন ছিল সেটাও জানা যায়নি এখনো। তার মানে স্থানীয় যারা আছেন তারা সেই জঙ্গিকে সমর্থন দিচ্ছেন। তার মানে এই যে সমর্থনকারী জঙ্গিদের যারা ভারতবর্ষে আত্মগোপন করে আছে, তাদের খোঁজাটাও আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেটাও তো আভ্যন্তরীণ সুরক্ষা। সারা ভারতবর্ষে দাঁড়িয়ে আভ্যন্তরীণ সুরক্ষা নিয়ে রাষ্ট্রের সবচেয়ে ভাবা উচিত, ভাবা দরকার। সেটাই বলছি আমি তোমাকে, যে আজকে বারবার এই প্রশ্ন উঠছে, যখন আমরা স্থল জল আকাশপথে এতটাই শক্তিশালী, এতটাই বলিয়ান, তাহলে এই পাকাপাকি বন্দোবস্ত আমরা করবো না কেন? যেটা তোমার সুকান্ত বললে, একটা তোমার ওখান থেকে শুনলাম কাশ্মীর থেকে, তাহলে সেটা তো আমাদেরও দাবি, আমাদের অধিকার, আমরা তো বলতে পারি। খুব বিরাট অধিকার তোমার, কিন্তু রাহুল দা এখন বলবেন না। রাহুল দা আপনি চলে আসুন এখানে। তো আমার যেটা বলার বক্তব্য হচ্ছে, আপনার বিরাট আবেগ, আপনার বিরাট ভালোবাসা, অন্তত মমতা ব্যানার্জি, অরুন্ধতী রায়ের নাম পার্লামেন্টে না বলতে পারে, সিপিআইএম দলের নাম কংগ্রেস দলের তখন একটাও কথা বলেননি। মমতা ব্যানার্জি তো এটাও বলেছেন যে পাকিস্তানের বিএসএফ এর জওয়ান খোলা গলায় বলেছেন সরকারের প্রত্যেকটা সিদ্ধান্তের পাশে আছি, এবং রাহুল গান্ধী থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সবার অবস্থান তাই। বলছি দেখুন, এই যে কার্গিল ওয়ার, সৈনিকদের রক্ত, আমরা এই যুদ্ধে তুলনামূলক আমাদের রক্ত কম ঝরেছে। কার্গিল ওয়ারে আমাদের রক্ত, আমাদেরই সরকার ছিল, কার্গিল ওয়ারে আমাদের প্রচুর রক্তের বিনিময় ওই জয় এসছে, যেটা আমরা যদি পিওকের ওপারে মানে ওপারে গিয়ে মারতাম, 600 জওয়ান, হ্যাঁ প্রায় 600 কন্ট্রোলের ওপারে গিয়ে যদি মারতাম, তাহলে আমাদের ক্ষয়ক্ষতি অনেক কম হতো। এই জায়গাটা মানতে হবে যে আমরা তুমি কিছু মানবে না, আরে বাবা দাঁড়াও না রে বাবা, তোমার এত লোক খুঁজছে। আমি বলছি আপনি বলুন, কাসবকে আমরা জ্যান্ত ধরেছিলাম, প্লিজ, কাসবকে আমরা জ্যান্ত ধরেছিলাম, বহু হাজার প্লেট বিরিয়ানি খাইয়েছি, তারপর আমরা ফাঁসি দিয়েছি। ফাঁসি দেওয়ার পরে কি কাসাব প্রোডাকশন বন্ধ হয়েছে? আপনি কাসাবকে মারবেন না? আমি আপনাকে বারবার বলি যে ব্যক্তিগতভাবে আমি যুদ্ধ বিরোধী। একটা কফিনের ভার কত, সেটা সেনার সঙ্গে যারা যুক্ত আছেন আমাদের থেকেও ভালো বোঝেন। এইমাত্র দেখতে পাচ্ছি আমাদের আর্মি চিফ, প্রাক্তন আর্মি চিফ মনোজ মুকুন্দ নারাবানে, তিনি বলেছিলেন যে ইফ অর্ডার্ড I will go to war, but that would never be my first choice. অর্থাৎ এই কিছুদিন আগে দেবাশিস দা এই অনুষ্ঠানেই বলছিলেন যে যারা যুদ্ধ করেছে তারা সব সময় যুদ্ধ বিরোধী। সুতরাং যুদ্ধ এবং মৃত্যুই যে একমাত্র সলিউশন তা নয়, কিন্তু নিঃসন্দেহে যে পরিস্থিতির মধ্যে দিয়ে ভারত গেল এবং যে পরিস্থিতিতে ভারতকে কার্যত ধাক্কা দিয়ে ফেলা হলো, সেটা খুব স্পষ্ট, সেটা
অত্যন্ত পরিষ্কার যে ভারত বাধ্য হলো সন্ত্রাসের বিরুদ্ধে এই আক্রমণগুলো শানাতে। এর পেছনে কোনো ভূখণ্ড দখলের লোভ ভারতের ছিল না। ভারত লড়াই করেছে পাকিস্তানের বিরুদ্ধে নয়, সন্ত্রাসবাদের বিরুদ্ধে, একেবারে পরিষ্কার। এ নিয়ে দ্বিধার কোনো জায়গা নেই। লক্ষ্য করবেন প্রথম ফেজে আমাদের দেশ কি করলো। প্রথম ফেজে শুধুমাত্র 9টা জঙ্গি ঘাঁটিকে গুড়িয়ে দেয়া হলো। দ্বিতীয় ফেজে যখন পাকিস্তান উল্টো দিক থেকে একেবারে স্পষ্টভাবে আমাদের দেশের সাধারণ মানুষ এবং আমাদের দেশের মিলিটারি এস্টাবলিশমেন্টকে টার্গেট করলো, তখন এই যুদ্ধ বা এই সংঘর্ষ যাই বলুন না কেন এটা দ্বিতীয় পর্যায়ে উন্নীত হলো। ভারত তখন পাল্টা মিলিটারি এস্টাবলিশমেন্টকে খানিকক্ষণ আগে এই অনুষ্ঠানে যেগুলো দেখালাম একেবারে ইনক্লুডিং করাচি, ইসলামাবাদ অ্যান্ড লাহোর টার্গেট করলো এবং সফলভাবে আক্রমণ করলো। ঠিক এই জায়গা থেকে আরেকটা নিঃসন্দেহে সেটা বাণিজ্যের ক্ষেত্রে এবং অবশ্যই ভারতীয় প্রযুক্তির ক্ষেত্রে যার ইঙ্গিত গতকাল প্রধানমন্ত্রী দিয়েছিলেন যে একাধিক দেশীয় প্রযুক্তি কিন্তু কার্যত একেবারে শুধুমাত্র তাদের এক্সপেকটেশন মিট করলো তা নয়, গোটা পৃথিবীর অ্যাটেনশন কেড়ে নিয়েছে। ঠিক যেমন ব্রহ্মাস, ঠিক যেমন আকাশ, যা পুরোপুরি ভারতীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে। আমার পরের প্রতিবেদন। ড্রোন, মিসাইল, যুদ্ধ বিমান, ভারতকে জব্দ করতে নানা হাতিয়ারকে হাতিয়ার করেছিল পাকিস্তান, কিন্তু ভারতের আকাশেই তাদের সদ্গতি হয়েছে। আর এই যৌথ কৃতিত্ব হল S-400 ট্রায়াম্ফ, L-70, Zu-23, শিলকা আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবহার। পাকিস্তানের ছোড়া ড্রোন এবং মিসাইল ধ্বংস করে দিয়ে দেশের নিরাপত্তা সুনিশ্চিত করেছে এই সুপার হিরোরাই। উল্লেখযোগ্য বিষয় হল ভারতের আকাশ রক্ষাকারী আকাশ ক্ষেপণাস্ত্র তৈরি আমাদের ঘরেই, সম্পূর্ণ স্বদেশীয় প্রযুক্তিতে। মাঝারি পাল্লার এই ক্ষেপণাস্ত্র মাটি থেকে আকাশে উড়ে গিয়ে নিখুঁত আঘাত হানে টার্গেটে। ফাইটার জেট, ড্রোন, ক্রুজ মিসাইল, আকাশ মিসাইলের সামনে নিরাপদ নয় কোনো অস্ত্রই। 25 থেকে 45 কিলোমিটার দূরের টার্গেটকে অনায়াসে উড়িয়ে দেয় আকাশ। প্রায় 60 কেজি বিস্ফোরক বয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে এই ভারতীয় মিসাইলের। আকাশ একসঙ্গে 64টি টার্গেটকে ট্র্যাক করতে পারে। অপারেশন সিঁদুর শুরুর পর ঝাঁকে ঝাঁকে ড্রোন পাঠিয়ে ভারতের ক্ষতি করার চেষ্টা চালিয়েছিল পাকিস্তান, কিন্তু তারা জানতো না ভারতের মাটি ছুঁতে গেলে তাদের আকাশের মুখোমুখি হতে হবে। L-70 গানের ফায়ারিং ক্যাপাসিটি 300 রাউন্ডস পার মিনিট। সিল্কা রেট অফ ফায়ার অনেক বেশি। ফোর্থ লেয়ারে আসছে আমাদের অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল সিস্টেম আকাশ, তারপরে আছে যেটা বিখ্যাত S-400। এবার এত সুনিপুণভাবে করেছে সারা পৃথিবীর তাক লেগে গেছে। ভারতের আকাশ এখন বহুস্তরীয় নিরাপত্তা বলয়ে সুরক্ষিত। তার মধ্যে একদিকে যেমন রয়েছে S-400 বা সুদর্শন চক্র, আরেকদিকে রয়েছে ভারতে তৈরি আকাশ মিসাইল। রাশিয়ান S-400 আর আকাশ মিসাইলের এই যুগলবন্দি এখন ভারতের শত্রুদের ত্রাস। আর এই প্রসঙ্গেই বলতে গিয়ে সোমবার অস্ট্রেলিয়ার কিংবদন্তি দুই ফাস্ট বোলার জেফ থমসন ও ডেনিস লিলির সেই বিখ্যাত এবং ব্যাটসম্যানদের কাছে কুখ্যাত জুটির প্রসঙ্গ টানেন ডিজিএমও। 70 के दशक में ऑस्ट्रेलिया और इंग्लैंड की फेमस एशेज सीरीज चल रही थी और उस समय ऑस्ट्रेलिया के दो बहुत तेज गेंदबाज जेफ थॉमसन और डेनिस लिली, उन्होंने अंग्रेजी बैट्समैन और उनकी बैटिंग लाइनअप को तहस नहस कर दिया था। और ऑस्ट्रेलियंस ने उस समय एक कहावत निकाली थी, दैट फ्रॉम एशेज टू एशेज and from dust to dust, if Thomo don't get here then Lily surely must। और अगर आप इस लेयर को देखें तो आप समझ जाएंगे कि मैं आपको क्या बताने की कोशिश कर रहा हूं। আকাশ মিসাইল ইতিমধ্যে সারা বিশ্বের নজর কেড়েছে। বিভিন্ন দেশে এই ক্ষেপণাস্ত্রের চাহিদা বাড়ছে। প্রায় 6000 কোটি টাকার চুক্তিতে ভারত থেকে এই মিসাইল সিস্টেম কিনেছে আর্মেনিয়া। এছাড়া ভারতের মিসাইল ভান্ডারে এখন রয়েছে ব্রহ্মসও। ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির কাজ শুরু হয়েছিল। এখন ভারত নিজের প্রযুক্তি ব্যবহার করেই এই মিসাইল তৈরি শুরু করেছে। ভারত ব্রহ্মস মিসাইল বিদেশেও রফতানি করছে। আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ। ভারতের প্রাক্তন সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাবানে তিনি আরও চমৎকার একটা কথা বলছেন যে ওয়ার মে বি ফোর্স আপন আস বাই আনওয়াইজ পিপল, উই শুড নেভার চিয়ার ফর ইট। ওয়ার ইজ নট রোম্যান্টিক, it is not your Bollywood movie, it is a very serious business. If ordered, I will go to war,
বাট দ্যাট উড নেভার বি মাই ফার্স্ট চয়েস। আমি বলছি এর থেকে গুরুত্বপূর্ণ কথা বোধহয় কোনোটা হয় না। আমি এইখানে যেহেতু প্রযুক্তি নিয়ে কথা বললাম, একেবারে সরাসরি ব্রিগেডিয়ার ঘোষের কাছে আসব, যে এতদিন তো আমরা বিদেশি প্রযুক্তি, বিদেশি সমরাস্ত্রের ওপর নির্ভর করেছি, তাহলে এই অপারেশন সিঁদুর কি দেখিয়ে দিল যে দেশীয় প্রযুক্তি এখন গুড এনাফ? শুধু তাই নয়, তার একটা নিজস্ব আন্তর্জাতিক বাজার হচ্ছে, অর্থাৎ ভারতের কাছে অন্য রাষ্ট্র, আমি একটা দীর্ঘ তালিকা দেখছিলাম, এই আকাশ বা এই দেশীয় প্রযুক্তি কিনতে আগ্রহী হচ্ছে। সুমনদা একটু অ্যাড করবো স্যার, যে এটা কি টোটালি দেশীয় প্রযুক্তি না ওদের কোনো প্রযুক্তির সঙ্গে আমাদের একটা কম্বিনেশন অ্যাসেম্বলড? দেখুন, প্রথম কথা হচ্ছে যে এই যে সাবজেক্টটা আপনি বললেন, সেটা যে কি একটা বিরাট গেন হলো, কি যে একটা বিরাট গেন হলো আমাদের, সেটা এই পার্টিকুলার যুদ্ধই যদি বলেন, তার সবচেয়ে বড় টেকঅ্যাওয়ে পয়েন্ট। যেখানে আমরা বিদেশি মুদ্রা আর্ন করতে শুরু করেছি, যেটা কোনোদিন আমাদের ছিল না। আমরা যে আপনারা বলেন না যে কি বলে, আমরা আগে করতাম টিওটি মানে হচ্ছে দ্যাট আমরা আমাদের দেশে যে ট্রান্সফার অফ টেকনোলজি হবে, আমরা একটা ইকুইপমেন্ট আনতাম, সেটার প্রোটোটাইপ আসতো, সেটার টেকনোলজি আসতো, আমরা তখন সেটাকে প্রথমে বেসে তৈরি করা, যেমন MiG-21, MiG-29 অসে T-55 ট্যাঙ্ক অথবা T-72 ট্যাঙ্ক, এখন T-90 ট্যাঙ্ক, এগুলো সমস্ত টেকনোলজি ট্রান্সফার হয়ে এসছে। আর এই সেগুলোকে আমরা অ্যাডাপ্ট করে আমরা আমাদের দেশগুলো বানিয়েছি। প্রথম কিছু আসে 5টা 10টা 20টা, তারপরে আস্তে আস্তে ডেভেলপড হয়। এইবার যেটা হয়েছে, কোনো বিদেশি কোনো ইকুইপমেন্ট একটা ইন্টিগ্রেটেড সিস্টেম একা কেউ করে না, ওর কিছু জিনিস কারোর কাছ থেকে আনতেই হয়। সমস্ত জিনিস ইন্ডিজেনাইজ যদি বলা হয় 100% ইন্ডিজেনাইজ, সেটা ভুল কথা হবে। সেটা কন্টিনিউয়াস প্রসেস চলতে থাকে ওভার এ পিরিয়ড অফ টাইম। ইন্ডিজেনাইজেশন বলি আমরা ওটাকে বলে ইন্ডিজেনাইজেশন, যেটা কমপ্লিটলি টোটালি আর প্রসেস উইচ গোজ অন অ্যাজ দ্য ইকুইপমেন্ট ইজ প্রগ্রেসিং। 5 বছর 10 বছর 15 বছর পরে হয়তো টোটালি ইন্ডিজেনাইজ। একদম, অর্থাৎ একদিকে তো যুদ্ধ জয় তার সাফল্য, আরেকদিকে প্রযুক্তির সাফল্য। আমি ব্রিগেডিয়ার সান্যালের কাছে আসবো। আমি ফিগার বলছি, এবং এই ফিগার একেবারে ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের দেয়া ফিগার, যে এই 2024-25 সালে 23,622 কোটি, এটা হচ্ছে সর্বকালীন ভারতের রেকর্ড, মানে এই প্রযুক্তি থেকে আয়, এবং সেটা হয়েছে গত বছরের তুলনায় 12.04% বেশি। এবং ভারতবর্ষের ঘোষিত লক্ষ্যমাত্রা হচ্ছে 2029-এর মধ্যে 50,000 কোটি টাকার এই ডিফেন্স এক্সপোর্ট থেকে ব্যবসা। ডিফেন্স ব্যবসা ইজ আ ভেরি লুক্রেটিভ বিজনেস। ইউএসএ তো আছেই আছে, রাশিয়া আছে, অর্থাৎ এই লিগে ভারত ছিল না, এখন ঢুকছে। ভারত এখন হয়তো 0.1% ঢুকেছে, আচ্ছা, কিন্তু ভারতের কাছে বিরাট বড় অপরচুনিটিস আছে। এই যে কথা হচ্ছিল ইন্ডিজেনাইজেশন, মানে দেশে ওই মালটা কী করে তৈরি করা হয়। আমি হয়তো ওই মিসাইল, অগ্নি মিসাইলসের সাথে একটু যুক্ত ছিলাম। ওইখানে এক একটা কম্পোনেন্ট, চিপস বলুন, যে জিনিসই বলুন, সব কটা 100% ইন্ডিয়ান মেড। আমরা ফরেন মাল চিপসকে কোনো দিন বিশ্বাস করব না, আমরা ফরেন ইলেকট্রনিক কম্পোনেন্টকে কোনো দিন বিশ্বাস করব না। সব কটা জিনিস চাই যতই সিম্পল হোক, ওটা দেশে তৈরি হবে আর দেশে ব্যবহার হবে। এটাকে জ্যাম ইন্টারফেয়ার করা যাবে না, হবে না। আর এই যে লেভেল আপটা হলো বিশেষ করে অপারেশন সিঁদুরের পর, সেটা হচ্ছে দেশীয় প্রযুক্তির শুধু অ্যাপ্রিসিয়েশন গোটা বিশ্বজুড়ে তা নয়, একেবারে স্পষ্ট তার একটা বৃহত্তর বাজার তৈরি হলো। আমি একটু অন্য প্রসঙ্গে ব্রিগেডিয়ার দেবাশিস দাসের কাছে যাব, যে আপনি বারবার কাল থেকে ইঙ্গিত দিচ্ছিলেন যে এই প্রধানমন্ত্রীর এই যে পরমাণুর ব্ল্যাকমেল চলবে না, একেবারে স্পষ্ট এটার পেছনে একেবারে আমাদের না জানা কিছু কাহিনী থাকতে পারে।
হ্যাঁ, আমার মনে হচ্ছে, এবং সেটা বলছি, দেখুন কি হয়েছে, পাকিস্তান তো এই পরমাণু করে এসেছিল সারাদিন ধরে, কিন্তু লাস্ট 3 দিন পরমাণু কথার পাও বলেনি পাকিস্তানে কোনো মন্ত্রী না কেউ। উল্টে আমাদের প্রধানমন্ত্রী বলছেন যে নিউক্লিয়ার ব্ল্যাকমেইলিং চলবে না। এবার ওদের যদি এটা চলে যায়, যেহেতু আমরা কনভেনশনালি সুপিরিয়র, এই ব্লাফটা চলে যায়, তাহলে ওদের কিন্তু আর ক্ষমতা থাকবে না টেররিস্ট ইনফ্রাস্ট্রাকচারকে সাপোর্ট করবার। ওরা এবার চাষবাসে মন দেবে, কারণ ওই যে ওই ব্ল্যাকমেইলটা চলবে না যে কেউ আটকাবে আর কি, কারণ খুলে মারছে। এবার আমি কেউ একটা কথা বলছি, আজকে একটা ওই রণদীপ জয়সওয়ালের একটা মিটিং হয়েছিল এমইএর, তো সেখানে 70টা দেশের ডিপ্লোম্যাটদের ব্রিফ করা হয়েছে আজকে, ভারতের স্ট্যাটাস এবং ভারতের প্রমাণ দেওয়া হয়েছে, ভারত কী কী করেছে কোথায়, যাতে এই মানে সোশ্যাল মিডিয়াতে মিথ্যাগুলোকে করা যায়, একদম কাগজপত্র দিয়ে দেওয়া আছে, ল্যাটিটিউড ল্যাঙ্গুয়েজ দিয়ে দেওয়া হয়েছে। ওনাকে একজন প্রশ্ন করেন সাংবাদিক যে আমি কালকে একটা কথা বলেছিলাম B350 একটা এয়ারক্রাফট এসছে, আমি জানি না বাট শুনেছি, তো কালকে ওনাকে ডাইরেক্ট প্রশ্ন করে, একদম ন্যাশনাল লেভেলে একজন সাংবাদিক প্রশ্ন করছে, আমার মতো কেউ না যে কিছু জানে না, একদম প্রপার ইন্টারন্যাশনাল সাংবাদিক। তখন উনি বলছেন ওদের গিয়ে জিজ্ঞেস করো, উনি না বলছেন না, প্রথম কথা। দ্বিতীয় কথা বলে, আচ্ছা আমরা কি ওই কিছু নিউক্লিয়ার কিছু ধ্বংস করেছি? উনি বলছেন না, আমি তো ওই এয়ারফোর্সেরটাই শুনেছি, আমি তো তার বেশি কিছু জানি না। উনি বলেছেন যে না, করেননি। এবং আপনি যদি এয়ারফোর্সের ভদ্রলোককে বললেন কিরানা হিল, উনি একটা অদ্ভুত হাসি দিলেন, দিয়ে বললেন যে আচ্ছা ওখানে কিছু আছে নাকি। আপনার কাছ থেকে শুনলাম, আপনার কাছ থেকে প্রথম শুনলাম, বলছে এটা হয় না। আচ্ছা, সেকেন্ড কথা, আজকে প্রধানমন্ত্রী একটা অদ্ভুত জিনিস বলেছে, এগুলো আমি দুয়ে করছি, কিছুই না হতে পারে, ফাঁকা হতে পারে। উনি বলেছেন মরুভূমি আর পাহাড়ে শক্তি প্রদর্শন করেছি, নিউ এজ ওয়ারফেয়ার দেখিয়েছি। মরুভূমি আর পাহাড় কোথায়? এটা তো ইসলামাবাদ করাচ্ছি বলছেন আপনি সকাল থেকে, আমরাও তাই বলছি। মরুভূমি আর পাহাড়ে কি থাকে? আপনি চলে যান নারায়ণ সান্যাল বিশ্বাসঘাতক আর কি, সেই ব্যাপারটা আর কি এখানে। চলুন আরেকটা ছোট্ট কথা বলবো, এটা এখানে ইতি রাখছি, এটা আমরা পরে জানতে পারবো হয়তো, হ্যাঁ, আরো প্রমাণগুলো টু বি ডিসক্লোজ, ক্রমশ প্রকাশ্য। আর এই যে সোশ্যাল মিডিয়া নিয়ে আপনি বলছিলেন, একটা আরেকটা ব্যাপার ঘটে গেছে। দেখুন, আমাদের ভারতবর্ষের পাকিস্তান শত্রু, সেটা ছেড়ে দিন, তাছাড়া আমাদের চীন শত্রু দেশ, সে কিন্তু মেঘের আড়াল থেকে লড়াই করেছে, সোজাসুজি আসেনি, সে বহু চালাক দেশ। হ্যাঁ, আমি প্রথম দিন থেকে বলে আসছি চীন ইনভলভ হবে না, টাকা দেবে, পয়সা দেবে, ড্রোন দেবে, ইনভলভ হবে না। দুটো দেশ ফেসে গেছে ভারতের সঙ্গে একদম সম্মুখ সমরে, পাশে পাকিস্তান দাঁড়িয়ে, একটা নাম তুর্কি, একটা নাম আজারবাইজান। এবার পুরো আপনি যদি ডার্ক ওয়েব বলুন, এই দেখুন সব জায়গায় ভারতবর্ষের লোকেরা বলছে এদের আমরা কত হাজার কোটি টাকার ব্যবসা দিই, বন্ধ করো। এবার মুম্বাইয়ের সব ট্রাভেল এজেন্সি এদের বন্ধ করে দিয়েছে বুকিং। একজন ভারতের বহু বড় শিল্পপতি বলেছে বয়কট করো। এবার কি হচ্ছে, আজকে নাকি সন্ধ্যাবেলায় ওরা একটা তুর্কি থেকে একটা দিয়েছে, ইন্ডিয়ানস প্লিজ কাম, ইট ইজ ভেরি সেফ এন্ড অল। সো এটা একটা কিন্তু শক্তিও অনেক সময়, মালদ্বীপসে যেটা আমরা দেখেছিলাম একদম। সোশ্যাল মিডিয়ার কথা হলো, দ্রুত আমি দেখে নেবো যে আপনারা কি বলছেন। আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে সুমন@IAM প্রচুর মন্তব্য, দ্রুত একটা মন্তব্য নিয়ে নেব। অমরনাথ কর্মকার তিনি লিখছেন, সন্ত্রাসবাদ আর মিথ্যাচার পাকিস্তানের সহজাত, অতএব পাকিস্তানকে বিশ্বাস করাই বোকামি। অসীম চট্টোপাধ্যায় লিখছেন, ভারতীয় সেনার এই পরাক্রম ইতিহাসের পাতায় থেকে যাবে। বিবেক বসু লিখছেন, ভারতকে সমঝে না চললে এরপর পাকিস্তানের সামনে বড় বিপদ অপেক্ষা করছে। প্রণয় চক্রবর্তী লিখছেন, যত শক্তিধর রাষ্ট্রই হোক ভারতের বিষয়ে কথা বলার অধিকার ডোনাল্ড ট্রাম্পের নেই। ভূপতি নস্কর লিখছেন, ঘরে ঢুকে মেরেছি, বেয়াদপি করলে আবার মারব, কিন্তু বাইরের কোনো দাদাগিরির কাছে মাথা নত যেন করতে না হয়। ঠিক এইখান থেকে একটু যন্ত্রণা নিয়ে আমি আমার পরের প্রতিবেদন আপনাদের কাছে রাখব, যে প্রতিবেদন দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের ছেলের অস্বাভাবিক মৃত্যু। এইমাত্র যা খবর পেলাম বিকেলে, সেটা হচ্ছে ময়নাতদন্ত হয়েছে এবং ময়নাতদন্তের ডাক্তাররা বলেছেন অ্যাকিউট হেমারেজিক প্যানক্রিয়াটাইটিস থেকে সৃঞ্জয় দাশগুপ্তর মৃত্যু হয়েছে। শোকাহত পরিবারের জন্য আমাদের সবার তরফ থেকে সমবেদনা রইল। ও মাদার্স ডে সেলিব্রেট করতে আসলো আমার বাড়িতে, সানডেতে কেক নিয়ে আসলো, আমাদের একটা গিফট নিয়ে আসলো। মাতৃদিবসে দুদিন আগেই মা রিঙ্কু মজুমদারের জন্য উপহার নিয়ে এসেছিলেন ছেলে সৃঞ্জয়, আর 48 ঘন্টার মধ্যেই কোল খালি হয়ে গেল মায়ের। দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের প্রথম পক্ষের ছেলে সৃঞ্জয় দাশগুপ্ত ওরফে প্রীতমের অস্বাভাবিক মৃত্যু হলো। ঘর থেকে উদ্ধার করা হলো তাকে। মনে মনে একটা স্বপ্ন ছিল আমার সঙ্গে থাকবে, তো আমি বললাম যে দাঁড়া, তোকে আমি নিয়ে আসবো খুব শীঘ্রই। 2-3 দিন ধরে আমার ঘুম হয়নি, ছেলেটা খাওয়া দাওয়া করছিল না, আমার খুব আমিও খুব টেনশনে ছিলাম। আমার একটা তার প্রতি মোহ এসে গেছিল। দুর্ভাগ্য আমার যে
মানে পুত্র সুখ হয়নি, পুত্র শোক হলো। কল্পনা করিনি কোনোদিন আমি। মাত্র ২৬ বছর বয়স, ঝকঝকে তরুণ, পেশায় তথ্য প্রযুক্তি কর্মী, সল্টলেক সেক্টর 5-এ নামী সংস্থায় কাজ করেন। নিউ টাউনের বহুতলে বর্তমানে একাই থাকতেন। এহেন সৃঞ্জয় দাশগুপ্ত ওরফে প্রীতমের রহস্য মৃত্যু ঘিরে প্রশ্ন উঠেছে, হঠাৎ কি করে এমনটা ঘটে গেল? কিভাবে মৃত্যু হলো সৃঞ্জয়ের? আগে মায়ের সঙ্গে থাকলেও 18 এপ্রিল প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষের সঙ্গে রিঙ্কু মজুমদারের বিয়ে হওয়ার পর থেকে নিউ টাউনের সাপুরজি আবাসনে এই ফ্ল্যাটে একাই থাকতেন সৃঞ্জয়। তার মা রিঙ্কু মজুমদার জানিয়েছেন, সোমবার রাতে সৃঞ্জয়ের ফ্ল্যাটে ছিলেন তার বান্ধবী। ভোর রাতে ফ্ল্যাটে আসেন এক সহকর্মীও। ওর অফিসে দুজন কলিগ ছিল, একজন রাতে 10টায় এসেছে, একজন রাতে 3টায় এসেছিল। রাত্রেবেলা 12টা সাড়ে 12টায় আমাকে লাস্ট কল করেছিল। বান্ধবী ছিল। মঙ্গলবার সকালে সৃঞ্জয়কে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। সূত্রের খবর, প্রথমে বান্ধবী ও সহকর্মী তার জ্ঞান ফেরানোর চেষ্টা করেন। ডাকা হয় প্রতিবেশীদের। 10টার সময় আর কি ওদের কাজের লোক আমাদের ডাকলো, একটু গিয়ে দেখেছি। তারপর ওখান থেকে আর কি বডি ফডি নিয়ে আসা, মানে উনি বডি তো না, মানে অচেতন হয়ে পড়েছিল। আমরা আর কি নিচে নিয়ে গেছি আর কি। অচেতন অবস্থায় পড়েছিল। তারপর আন্টি এসেছিলেন, তো ওনার গাড়িতে আমরা সবাই মিলে উঠিয়ে দিয়েছি। খবর পেয়ে সৃঞ্জয়ের ফ্ল্যাটে আসেন আরো এক প্রতিবেশী। দেখলাম যতটা যে শরীরটা একটু তো শক্ত হয়ে গিয়েছিল, তা ঠান্ডাও হয়ে গিয়েছিল বডি। আর এমনি উনি পাশাপাশি ডাকাডাকি করছিলেন, ফোন করছিলেন, এইসব করছিলেন। যাচ্ছিল ওখানে, ওনাকে তো ব্যবস্থা করতে হবে ডাক্তারখানা নিয়ে। অ্যাম্বুলেন্স আসেনি, পাইনি অ্যাম্বুলেন্স। তো রিঙ্কুদির গাড়িতেই গেল। তারপর হ্যাঁ রিঙ্কুদি পরে সে কি করলেন? ম্যাডাম এসে বলছিল কাত করে শোয়াতে। ওনার নাকি আগে ওরকম হয়েছিল বলছে একবার। বন্ধুর সঙ্গে গেল? হ্যাঁ বন্ধু ভদ্রমহিলা সবাই গেছে সঙ্গে। খবর দেওয়া হয় সৃঞ্জয়ের মা অর্থাৎ দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারকে। আমি ওকে গাড়িতে ওঠানো পরে আমি গাড়ি চালিয়ে যখন আমি 3 তলা থেকে আমি যখন আন্টি ও মনে নেই আর তুমি তাড়াতাড়ি আসো, ওকে অ্যাম্বুলেন্স। আমি যে কি হয়েছে, ওকে তুমি অ্যাম্বুলেন্স দেখো, আমি আসছি, এক্ষুনি আসছি। আমি তো লাফি পাগলের মতন দোতলা থেকে গাড়ির চাবি আর পার্সটা নিয়ে কি স্পিডে গেলাম। অ্যাম্বুলেন্স কখন আসছে, 15-20 মিনিট ওইসব না করে গাড়িতে তারপরে সবাই ধরাধরি করে সিঁড়ি দিয়ে নামালো দোতলা থেকে, গাড়ির পেছনে বসালো, দুজন বসলো। সকাল 10টা নাগাদ ছেলের ফ্ল্যাটে পৌঁছে যান রিঙ্কু, কিন্তু অভিযোগ অ্যাম্বুলেন্স আসতে দেরি হওয়ায় নিজের গাড়িতে ছেলেকে তুলে নিয়ে হাসপাতালে রওনা দেন। নিউ টাউনের ওহিও হাসপাতালে নিয়ে যাওয়া হলে সৃঞ্জয় দাশগুপ্তকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। এই হাসপাতালেই একটি প্রাইভেট কারে করে নিয়ে আসা হয় এবং গাড়িতে আরো উপস্থিত ছিলেন মোট 3 জন। কটার সময় নিয়ে আসা হয়েছিল? 50। তারপরে অ্যাম্বুলেন্স এসে নিয়ে গেছে। কটার সময়? অ্যাম্বুলেন্স এসে 11:35-এ নিয়ে গেছে 12:29-এ। সূত্রে খবর, ওহিও হাসপাতালের তরফে খবর যায় নিউ টাউনের টেকনো সিটি থানায়। এরপর সেখান থেকে বিধাননগর মহকুমা হাসপাতালে আনা হয় সৃঞ্জয় ওরফে প্রীতমের মৃতদেহ। আগাগোড়া ছিলেন দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার। বেশিরভাগ সময়ই হাসপাতালের সামনে একটি গাড়িতে বসেছিলেন। কি করে গোটা ঘটনা ঘটলো তার জন্য যে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সেগুলো সংগ্রহের কাজ পুলিশ আধিকারিকরা ইতিমধ্যেই করছেন। মোবাইল ফোন সিজ করা থেকে শুরু করে লাস্ট কারা কারা দেখেছিলেন, কি ঘটনা ঘটেছিল সেগুলো তদন্তকারীরা দেখছেন। খবর পেয়ে বিধাননগর মহকুমা হাসপাতালে পৌঁছন মৃত সৃঞ্জয় দাশগুপ্তর বাবা ও রিঙ্কু মজুমদারের আগের পক্ষের স্বামী রাজা দাশগুপ্ত। আমার সাথে তো মানে ও থাকতো কলকাতা, আমি থাকতাম হালিশহর। আচ্ছা, বলেছিল মানে আফটার 15 days আমি যাবো বাবা। হ্যাঁ, তারপরে হঠাৎ করে খবর পেলাম। কোনো মানসিক অবসাদে কি ভুগছিল একা থাকার কারণে? সেখান থেকে আরজিকর মেডিকেল কলেজে ময়না তদন্তের জন্য সৃঞ্জয় দাশগুপ্তের মৃতদেহ নিয়ে যাওয়া হয়। সূত্রের খবর, ময়না তদন্তের পর প্রাথমিকভাবে চিকিৎসকদের পর্যবেক্ষণ সৃঞ্জয় দাশগুপ্ত হৃদযন্ত্র, লিভার ও কিডনি স্বাভাবিকের থেকে আকারে বড় ছিল। অনেক সময় রক্তচাপ বেশি থাকলে এরকমটা হয়ে থাকে। ময়না তদন্তের পর ময়না তদন্তকারী চিকিৎসকরা যেটা জানাচ্ছেন, প্রাথমিকভাবে এই মৃত্যুর কারণ অ্যাকিউট হেমোরেজিক প্যানক্রিয়াটাইটিস। চিকিৎসকদের এটাই অনুমান যে তার বিভিন্ন অঙ্গে পুরনো রোগ ছিল এবং সেই রোগের ফলেই এই অ্যাকিউট হেমোরেজিক প্যানক্রিয়াটাইটিস হয়েছে এবং তাতেই তার মৃত্যু হয়েছে। এর মধ্যে কোনো ফাউল প্লে ছিল না বলে তারা মনে করছেন। সব মিলিয়ে ময়নাতদন্ত যখন শুরু হয়েছে তার থেকে 5 থেকে 6 ঘন্টা আগে এই যে 27 বছরের যে যুবক তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা পর্যবেক্ষণে জানিয়েছেন। কয়েক বছর ধরে ছেলেকে স্নায়ু রোগের ওষুধ খেতে হতো বলে জানিয়েছেন রিঙ্কু। 1.5 বছর আগে ওরা একটুখানি একটু সেন্সলেস মতন হয়ে গেছিল, ওকে নিউরো ওষুধ খাওয়াতাম আমি। তো ওষুধগুলো ঠিকঠাক খাচ্ছিল না কিছুদিন ধরে। নার্ভের কোনো সমস্যার ওষুধ খেত? ওষুধ
দেখে তো কিন্তু মানে এই শারীরিক সমস্যাটা কি হঠাৎ করে মানে কোনো শারীরিক সমস্যা বলতে পারছি না। আমার সাথে তো মানে ও থাকতো কলকাতা, আমি থাকতাম হালিশহর। সোমবার রাত পর্যন্ত আত্মীয়দের সঙ্গে ফোনে কথা বলেন সৃঞ্জয়। এদিন সকালে তার পরিবারের সদস্যদের সঙ্গে দুর্গাপুরে ঘুরতে যাওয়ার কথা ছিল। দুর্গাপুর ঘুরতে যাব আমরা, আমার পুরো ফ্যামিলি। তো ও বলেছে আমি যাবো দাদু, আমি যাবো। সে ওর সঙ্গে 11টা অবধি কথা হয়েছে। আমার ওয়াইফের সঙ্গে 12:30 অবধি কথা হয়েছে, কী ড্রেস নেবো। হি ওয়াজ এক্সাইটেড। ঠিক আছে যাবে। তারপর বললো আমি দাদু আমি 8টার সময় দাঁড়িয়ে থাকবো সায়েন্স সিটির সামনে, তুমি পিক আপ করে নিও। ঠিক আছে, এমনি পুরো খুব ভালো ছিল। তাও সকালে তাই শুনছি এই অবস্থা। এখন প্রীতমের 2 মাস পরে বিয়ে হওয়ার কথা ছিল। তারপরে আমরা শুনে যখন শুনেছিলাম যে ওর বিয়ে হবে, তাতে আমরা খুবই খুশি হয়েছিলাম যে যাক ছেলেটা একটা ওর একটা মাথার উপর গার্জিয়ান আসলো। হ্যাঁ, আমরা খুবই খুশি হয়েছিলাম যে প্রীতমের বিয়ে। 18 এপ্রিল দিলীপ ঘোষের সঙ্গে বিয়ে হয় সৃঞ্জয় দাশগুপ্তর মা রিঙ্কু মজুমদারের। সে সময় কলকাতায় ছিলেন না সৃঞ্জয়, কিন্তু মায়ের এই সিদ্ধান্তে তার আগাগোড়া সমর্থন ছিল। আজকের এই ঘটনাটা আমাদের জীবনে, আমার জীবনে, মায়ের জীবনে, সবার জীবনেই মানে একটা খুবই উল্লেখজনক। আর আমি ব্যক্তিগতভাবে খুবই খুশি, আমার মা খুশি এটা ভেবে। উনি বিগত অনেক বছর উনি সমাজের প্রতি, নিজের ফ্যামিলির প্রতি, মানে আমার প্রতি দায়িত্ব কর্তব্য করেছে। এখন উনি একটা বয়সে পৌঁছে গেছে। আর তাছাড়া আমি এখন মানে নিজের কাজে খুব অনেকটা বিজি থাকি, তো আমি অতটা টাইম মাকে দিতেও পারি না। তো মায়ের নিজের পার্সোনাল লাইফের ডিসিশনটা নিয়ে আমি খুবই হ্যাপি। আমি একদম মায়ের সাথে সবসময় ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। এবিপি আনন্দকে দেওয়া প্রতিক্রিয়ায় দিলীপ ঘোষের কথাও উঠে এসেছিল সৃঞ্জয়ের মুখে। আমার জন্য ওনার, মানে আমার জন্য তো সবসময় বেনিফিশিয়াল ছিলই। তো সেই ক্ষেত্রে আমি বুঝতে পেরেছি যে হ্যাঁ, তাছাড়া আমি এখন নিজেও বড় হয়েছি, আমিও ব্যাপারটা বুঝতে পারি যে অনেকগুলো বছর মা একাই যুদ্ধ করেছে। তো সেখানে এখন সামাজিকভাবে ওনার একটা এই ব্যাপারটা মানে ঠিকই আছে। আই এম ভেরি কন্টেন্ট অ্যাবাউট ইট। সৃঞ্জয়ের কথা বলতে গিয়ে শোকে ভেঙে পড়েন প্রাক্তন বিজেপি সাংসদও। এরকম একটা ঘটনা যার কোনো বর্ণনা দেওয়া যায় না, আমরা কল্পনাও করতে পারছি না। আর আমি তো কিছু বুঝতেই পারিনি এখনো কি হলো। ওর মা সকালে রান্না করছিল, একটা ফোন এলো, তারপরে দৌড়ে চলে গেছে সেই অবস্থায়। পোস্টমর্টম হবে, রিপোর্ট আসবে, জানা যাবে কি হয়েছে, কেন হলো। এরকম একটা জলজান্ত ছেলে কীভাবে চলে গেল আমাদের ছেড়ে। আগের থেকে আমার সঙ্গে ছেলের পরিচয় ছিল, তাকে খেলা দেখাতে নিয়ে গেছি, খুবই ভালোবাসতো। একটু আপসেট থাকতো, মন খারাপ হয়ে যাচ্ছিল একটুখানি। আমাকে সেটা বুঝতে দেয়নি, কিন্তু আমি বুঝতে পারছিলাম খাওয়া দাওয়া করছিল না। ঘুম থেকে উঠেই অফিসে দৌড়চ্ছে, আমি বুঝতে পারছিলাম যে খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে না। আমি না সবাই মানে ডিসাইড করেছিলাম আমি আজকেই ওনাকে বলবো, ওনাকে আজকেই বলতাম আমি দেখো আমি ছেলেকে আমি এখানে নিয়ে আসবো, নাহলে আমাকে ছেলের সঙ্গে থাকতে হবে, নাহলে ছেলেকে এখানে নিয়ে আসতে হবে। ওর না চঞ্চল মাইন্ডটা ঠিকঠাক ছিল না। 3-4 দিন ধরে মা তো আমি ভীষণ বুঝতে পারতাম। ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট পাওয়ার পর অসুস্থতাজনিত কারণেই সৃঞ্জয়ের মৃত্যু হয়েছে বলে অনুমান পুলিশের। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, ঐশী মুখোপাধ্যায়, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। লম্ফঝম্প বহুত, কিন্তু কাজের নাইকো ছেড়ি, ফোঁস করে যাই তেরে, আবার ল্যাজ গুটিয়ে ফিরি। সুকুমার রায়ের এই লাইনগুলো এখনকার পাকিস্তানের হাবভাবের সঙ্গে একেবারে দেখুন হুবহু মিলে যাচ্ছে। তাদের ডিজিএমওর অনুরোধে যুদ্ধবিরতিতে সাড়া দিয়েছে ভারত, কিন্তু সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান থামায়নি। আজই সোপিয়ানে সেনার সফল জঙ্গি দমন অভিযান আরও একবার সেটা স্পষ্ট করে দিল। ঠিক এইভাবে ভারতের শান্তি আর সার্বভৌমত্বের দিকে যারাই হাত বাড়াবে তাদের শাস্তি দিতে হবে। বিশ্বের যে প্রান্তেই সন্ত্রাসবাদীরা লুকিয়ে থাকুক না কেন, তাদের যেন দিনের শেষে সেটাই বলতে হয় যেটা আজ পাকিস্তানকে বলতে হচ্ছে। কেস দেবেন না প্লিজ, কেস দেবেন না প্লিজ। Attention! आधे इधर जाओ, आधे इधर जाओ, और बाकी हमारे साथ आओ। खड़ा हो, हम तुम्हारे साथ हैं।
কিস দেবেন না প্লিজ?